হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। সবাই আসো, দেন আমরা ক্লাস শুরু করি। সবাই কেমন আছো দ্রুত বলো। আজকে আমরা আবৃতবীজি শুরু করছি। তো এখন সামহাও রিটেনশন রেটও অনেক বেশি, ক্লাসে উপস্থিতির সংখ্যাও অনেক বেশি। এটা খুব ভালো লাগতেছে। ফার্স্ট ইয়ারটা ভালো করে শেষ করো। আমরা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই পড়তেছি। রেগুলার ক্লাস করা ট্রাই করো, ওকে? কেমন আছো সবাই একটু জানাও আমাকে। তোমরা কোথা থেকে ক্লাস করতেছো কমেন্টে বলো তো। কলেজের নাম বলবা। সাইকেল ওয়ান না সাইকেল টু মুহিম? সাইকেল ওয়ান, ওকে। সাইকেল ওয়ান না সাইকেল টু মুহিম? সাইকেল ওয়ান, ওকে। আরে সাবাস। ওকে, প্রথমে আমরা যেটা করব, আমরা বইয়ে যাব, বইয়ে দেখব ঠিক কোন জায়গাটা আমরা পড়বো, তারপর আমরা কনসেপ্ট দেখব এই বোর্ডে, ওকে? আচ্ছা, আজকে আমরা শুরু করতেছি এই জায়গা থেকে। আবৃতবীজি উদ্ভিদ বা এনজিওস্পার্মস। প্রথমে আমি তোমাদের এখানে এনজিওস্পার্ম কথাটা শেখাই। এনজিও স্পার্মস বলতে কি বোঝায়? আচ্ছা, এটা এখান থেকে বোঝাইলে বেশি ভালো হবে, পরীক্ষা তো আসে এগুলা। এনজিওস্পার্ম কি? ওকে, তাহলে দেখো, এনজিও শব্দের অর্থ কিন্তু কন্টেইনার। আর তোমরা জানো কন্টেইনার মানে হচ্ছে ধারক বা কোনো একটা পাত্র বোঝায়। আর স্পার্ম শব্দের অর্থ কি বলো তো? আমি বলছিলাম না, একটা ছাগলকে স্পার্ম দিতে নিয়ে যাচ্ছে, মানে বীজ বা বীর্য বা শুক্রাণু। তো যাই হোক না কেন, বীজ বোঝাচ্ছে, সিড বা বীজ। তো তোমরা যদি পরীক্ষা এইভাবে দিতে পারো শব্দার্থ সহ, তাহলে টিচার খুব খুশি হবে। হ্যাঁ, তাহলে এবার চলে আসি আমরা, হোয়াট ইজ এনজিওস্পার্ম সংজ্ঞা। ওকে, যে সকল উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি বীজ, একটু চিন্তা করে দেখো তো, বীজটা কি হবে? কোন একটা পাত্রের মধ্যে থাকবে, কোন একটা জিনিসের ভেতরে থাকবে। সো হেয়ার ইজ বীজ, দিস ইজ বীজ। বাইরে একটা এরকম ধারক থাকবে যেটার মধ্যে থাকবে, তাহলে এইটাই কিন্তু ধারক, তাই না? বলতো, বীজের বাইরে ধারক বলতে আমরা কি বলি? ফলটাকে বোঝাই না? আমের যে বীজটা থাকে ভেতরে, বাইরে কি থাকে? ধারক বা ফল অংশটা থাকে, যেটা আমরা খাই। তাহলে আমরা ওইটা থেকে এবার লিখবো, যে সকল উদ্ভিদের বীজ, বীজ বলতে দেখো আমরা স্পার্ম অংশটা কভার করলাম। যে সকল উদ্ভিদের বীজটা ধারক বা পাত্র, তাহলে আমরা লিখি এইভাবে যে ফলে আবৃত থাকে, ফলে আবৃত থাকে। তাহলে আমরা এই ফলের এখানে আমরা চাইলে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি কন্টেইনার, কন্টেইনার। তাহলে সে সকল উদ্ভিদকে কি বলা হয়? সে সকল উদ্ভিদকে বলা হয় হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, তাহলে যে সকল উদ্ভিদের বীজ ধারক বা ফলে আবৃত থাকে তাদেরকে বলা হচ্ছে এনজিওস্পার্ম। ওকে, সো এবার আমরা চলে আসি আমাদের ওই জায়গায়। সো আমরা এনজিওস্পার্মটা বুঝলাম, ধীরে ধীরে আমরা নিচে যাই। বাকি জিনিসগুলো রিডিং পড়বা, এখানে তেমন কিছু নাই। এই যে আমরা যেটা এখনই পড়লাম সেটা কিন্তু এখানে দেওয়া আছে, যে বীজটা ফলের ভেতরে থাকে। সো এখানে আমি যেটা পড়াইলাম সেটা কিন্তু এই জায়গায় বলছি, রাইট? এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ফ্লাওয়ারিং প্লান্ট। কি দেখবো? হোয়াট ইজ পুষ্পক উদ্ভিদ, হোয়াট ইজ ফ্লাওয়ারিং প্লান্ট। তাহলে পরের প্রশ্ন কি?
ফ্লাওয়ারিং প্লান্ট। এটা একটা প্রশ্ন। পুষ্পক উদ্ভিদ কি? সহজ উদ্ভিদ, সহজ সংজ্ঞা তোমরা সবাই জানো, যে সকল উদ্ভিদের, আরে আমি তো এখন দারুণ ক্রিয়েটিভ মানে হয়ে গেছে, যেটা তুমি সরাসরি বইয়ের পরীক্ষায় দিয়ে আসতে পারবা, আমি তো আগে লিখতাম না। যে সকল উদ্ভিদের ফুল হয়, তাই না? তাহলে বাকিটা তোমরা লিখবা, তাদেরকে কি বলা হয়? পুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্লান্ট, রাইট? এখন আমি তোমাদের ব্যাখ্যা করছি। দেখো, নগ্নবীজি উদ্ভিদে কি ছিল? আর আবৃতবীজি কি কি হয়েছিল? দেখো, নগ্নবীজি উদ্ভিদে এটা ডিম্বাণু বা ডিম্বক, রাইট? আর আবৃতবীজি উদ্ভিদের কি বলো? আমরা লিখি ডিম্বাণু বা ডিম্বক। এইটা এরকম না, বলো তো? এরকম না? সাথে আমরা এদিকে কি দিতে পারি? দিয়ে দিতে পারি। তাহলে এবার দেখো, নগ্নবীজি এবং আবৃতবীজির মধ্যে মেজর ডিফারেন্স কি? মেজর ডিফারেন্স হচ্ছে যে এর বাইরে কিছু ছিল না, কিন্তু এর বাইরে কি আছে? এর বাইরে কিছুটা আছে। কি আছে বলো তো? এই যে জিনিসটার নাম কি? এই যে জিনিসটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে গর্ভাশয়। তাহলে ফুল থাকলে কি হয়? একটা গর্ভাশয় থাকে। তাহলে এই গর্ভাশয়টা ভবিষ্যতে কিসে পরিণত হয় বলো তো? ফলে পরিণত হয়, তাই না? এবং সেই ফলটা দিয়ে ভেতরের কি, এটা বীজে পরিণত হবে। এটা কিসে পরিণত হবে? বীজ। তাহলে ডিম্বকটা বীজে পরিণত হবে, ডিম্বকের উপরে যে গর্ভাশয়টা আছে, গর্ভাশয়টা ফলে পরিণত হবে। তাহলে কি হবে? ফল দ্বারা ভেতরে বীজটা আবৃত থাকবে। তো এখন প্রশ্ন হলো, বলো তো, ফুলটা যদি না থাকতো তাহলে কি সম্ভব ছিল আবৃত বীজি হওয়া? ফুলের অংশটা যদি না থাকতো, আবৃত করার জন্য ফল তৈরি করতে পারতা না। তাহলে মনে রাখবা যে আবৃত বীজি উদ্ভিদকে পুষ্পক উদ্ভিদ হইতেই হবে। তার মানে এরা সবাই ফ্লাওয়ারিং বা পুষ্পক। তাহলে বলো তো, আজকে তোমরা যদি আমাকে একটা প্রশ্ন করো যে রাজীব ভাই, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল, ছত্রাক এবং নগ্নবীজি, ওকে, কোথা থেকে বলো তো? শৈবাল, ছত্রাক, তারপর কি ছিল? ব্রায়োফাইটা, তারপর কি ছিল? টেরিডোফাইটা, তারপর কি? নগ্নবীজি, এন্ড দেন কি? আবৃতবীজি। তাহলে বলো তো, এরা সবাই কি নন ফ্লাওয়ারিং না? এরা কি অপুষ্পক উদ্ভিদ না? তাহলে পরীক্ষায় আসতে পারে এইটা যে পুষ্পক উদ্ভিদ কোনটি? শুধু আবৃতবীজি। এই দেখো, আবৃতবীজির ক্ষেত্রে ফুল লাগবেই, নইলে আবৃত হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, রাইট? ওকে ভাইয়া, আমি তো হোয়াইট বোর্ডের কোর্স কিনছি, আমার কি এইসব লাইভ ক্লাস করা লাগবে? প্রত্যেক বছরই আমি আমার ক্লাসের মধ্যে কিছু আপগ্রেডেশন নিয়ে আসি, যেটা বিগত বছরে তুমি পাবা না। ওইটাতে হবে, কিন্তু এবার যদি আরও ক্লাস করো তাহলে কি হবে? এবার আরও বেস্ট কিছু পাবা তুমি, যেটা আমি গত বছর দিতে পারি নাই। আগামী বছর যদি আমি কোর্স নামাই, ডেফিনেটলি আমি ওখানে এক্সট্রা কিছু দেওয়ার ট্রাই করবো। তুমি গিয়ে গিয়ে দেখো আজকেই যে আমার গত বছরের এই টপিকটাতে আমি এটা নিয়ে আলোচনা করি না, এইভাবে মুখে বলছি। এখানে আমি কি করতেছি? আমি এখানে লিখে দিতেছি। তাহলে প্রত্যেক বছর আপডেট হয়। এটা তোমার ডিসিশন, ভাই আমার ওইটা হলেই চলবে, ভেরি গুড। যে ভাই আমার স্টিল লাগবে, বেস্ট লাগবে, আপডেট লাগবে, তোমার এটা। ওকে, তাহলে আমরা আবার চলে আসি। ও আচ্ছা, হোয়াইট বোর্ডে আবার কিন্তু এই সুযোগটা ছিল না যে বইয়ের আমি কোন জায়গাটা পড়াচ্ছি ভিজিবিলিটি ছিল না, যে কারণে মনে হতো আচ্ছা কোন জায়গায় পড়াইতেছে, পড়া ছোট না বড় এটা বোঝা যায় না। তো এখানে আমি তো এখন তোমাদের এটা দেখাইতে পারি, যে কারণে তোমাদের মনে হয় যে আচ্ছা কোন জায়গায় আছে। প্রিয় স্টুডেন্ট, এই জায়গা থেকে কি কি পড়তে হবে? এই টপিকগুলো পড়ার দরকার নেই, তারপরে যদি তুমি পড়তে চাও পড়তে পারো, বাট এইটা পড়তে হবে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রকার আবৃতবীজি উলফিয়া মাইক্রোস্কোপিয়া, ওকে, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজি। আমরা পড়তেছি কি নগ্নবীজি শেষ কিন্তু হয়ে গেছে, আবৃতবীজি এখন সবই আবৃতবীজি। উলফিয়া সবচেয়ে ছোট। এই যে উলফিয়া আছে না, উলফিয়া কোনগুলো জিনিস জানো? তোমরা দেখবে পানির উপরে মাঝে মাঝে খুব ছোট 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 সবুজ জিনিস দিয়ে পুরো ভরে আছে। কচুরি পানা না, কিন্তু ছোট 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 গোল গোল সবুজ জিনিস দিয়ে ভরে আছে পুরোটা, তাই না? বুরিন্দার সমান যে ছোট ছোট আর কি সবুজ জিনিস,
এই সবুজ জিনিসগুলোর নামই হচ্ছে উলফিয়া। হাঁস এটাকে খুব পছন্দ করে, এই জন্য এটাকে বলে হাঁসের উইড। হাঁসের উইড, এই আগাছাগুলা, এই জিনিসগুলো হাঁস পছন্দ করে। তাহলে বলো তো উলফিয়া কে খায়? হাঁসে খায়। তাহলে পানিতে তারা নামে, পানির মধ্যে ভেসে ভেসে আছে বুরিন্দার মতো সবুজ উদ্ভিদ, এগুলোকে খাচ্ছে। ওই বুরিন্দার মতো সবুজ উদ্ভিদগুলাই হচ্ছে উলফিয়া। ঠিক আছে? তো উলফিয়ার বাংলাদেশে একটা স্পেসিস আছে, এটার নাম হচ্ছে উলফিয়া অ্যারাইজা। ঠিক আছে? এটা সারা পৃথিবীর ছোট, বাংলাদেশে যেটা আছে উলফিয়া সেটা উলফিয়া অ্যারাইজা। ডান। আর আবৃতবীজির মধ্যে যেগুলো বড় বড় উদ্ভিদ সেগুলোর নামগুলো কিন্তু এখানে আছে। মনে রাখবা, বইলাম হচ্ছে আবৃতবীজিদের মধ্যে সবচেয়ে বড় উদ্ভিদ। কিন্তু প্রশ্ন যদি হয় সবচেয়ে উঁচু উদ্ভিদের নাম কি, বড় উদ্ভিদের নাম কি, ওটা কিন্তু নগ্নবীজি আনসার। বুঝছো? আবৃতবীজির থেকে কিন্তু নগ্নবীজি উদ্ভিদ বেশি বড়। ওকে, মনে আছে তো সেকুইয়া সেমপারভিরেন্স, তাই না? আচ্ছা, শেষ। এই জায়গাটা আমি পড়াবো না। কেন পড়াবো না জানো? কারণ এই জায়গাটা আমি পড়ায় আসছি, নগ্নবীজিতে আমি পড়াইছি, তাই না? নগ্নবীজিতে যৌনুক্রম আছে, এদেরও যৌনুক্রম আছে, রাইট? নগ্নবীজির শুক্রাণু কি ছিল? সচল ছিল, ফ্লাজেলা যুক্ত। এর দেখো শুক্রাণু নিশ্চল। বলো তো কেন নিশ্চল? কারণ একে তো দৌড়াইতে হয় না। মৌমাছি, প্রজাপতি, পাখিরা এদেরকে নিয়ে যায়, পরাগায়ন ঘটায়, রাইট? আবার বলো তো আর্কিগোনিয়াম অনুপস্থিত। তোমাদের মনে আছে যে আর্কিগোনিয়াম মানে হলো স্ত্রী জননাঙ্গ, বাট সেটা অনুন্নত। আবৃতবীজির ফুল আছে না, ফুলটা অনেক উন্নত না? অনেক উন্নত কি না? তাহলে মনে রাখবা, উন্নত যেহেতু, তাহলে আমরা আর আবৃতবীজিতে আর্কিগোনিয়াম শব্দটা ব্যবহার করব না। এগুলো কিন্তু আমি পড়াইছি ওখানেই, তাহলে এখানে নতুন করে পড়ার দরকার নাই। গেমিটোফাইট খুব সংক্ষিপ্ত এবং পর নির্ভরশীল, এইটা আমি একটু বোঝাই। হোয়াট ইজ গেমিটোফাইট? সংক্ষিপ্ত এবং পর নির্ভরশীল। ঠিক আছে? গেমিটোফাইট, এগুলো পরীক্ষায় আসে তোমাদের। সংক্ষিপ্ত ও পর নির্ভরশীল ব্যাখ্যা করো। দেখো, এটা একটা আম গাছ। কি গাছ এটা? আম্রবৃক্ষ। সাহিত্য লিখে লাভ কি যদি আমি পড়ালেখার মধ্যে সাহিত্য ব্যবহার না করতে পারি? দিস ইজ আম্রবৃক্ষ। ঠিক আছে মুহিব? আম গাছ। তোমরা আমাকে বলো তো, আম গাছে যখন শুক্রাণু তৈরি হয়, আম গাছ তো শুক্রাণু তৈরি করে, আর একটা গাছ হয়তো বা কি তৈরি করতেছে মুহিম? ডিম্বাণু তৈরি করতেছে। তোমরা আমাকে বলো তো, আম গাছটা কি টুয়েন না? আম গাছটা কি বহুকোষী না? বলো তো, 2n প্লাস বহুকোষী হলে এই আম গাছটাকে আমরা স্পোরোফাইট বলবো না গেমিটোফাইট বলবো? বলো। আম্রকানন মানে আমের বাগান বে। বলো। 2n, আম গাছটা কিন্তু 2n এবং বহুকোষী। এই যে দেখো, তোমরা কিন্তু স্পোরোফাইট গেমিটোফাইটে তোমরা আর ক্যাচাল আর তোমাদের হয় না। সো আম গাছটা কি তাহলে? আম গাছটা হচ্ছে স্পোরোফাইট। তাহলে এবার বলো তো, এই যে শুক্রাণু তৈরি হয়েছে, ধরা যাক শুক্রাণুটা কোনো কারণে বহুকোষী দশা হয়েছে, তাহলে শুক্রাণুটা এন না? কিংবা ধরা যাক বহুকোষী না? তাহলে তোমরা আমাকে বলো তো, এই শুক্রাণুটা স্পোরোফাইট না গেমিটোফাইট? বলো তো, বলো তো। দিস ইজ গেমিটোফাইট, রাইট? তাহলে এই যে এখানে এটাও আমরা কি লিখবো? ডিম্বাণু। তাহলে এটাও কি? গেমিটোফাইট। এবার প্রশ্নে চলে আসো। গেমিটোফাইট সংক্ষিপ্ত পর নির্ভরশীল। ওকে, আমরা এখন এটা দেখি। সংক্ষিপ্ত কি এর উত্তর পাইছো? চিন্তা করে দেখো তো, আম গাছ শুক্রাণু ডিম্বাণু কখন প্রডিউস করে? বছরের একটা সিজনে। তাহলে বলো তো, সারা বছর কি তারা স্পোরোফাইট না? শুধু আমের সময় গিয়ে তারা গেমিটোফাইট দশা কয়েকদিনের জন্য করছিল না, যখন মুকুল হইতেছিল? এটা কি বুঝছো তোমরা? ঠিক কি না? এই বলো কমেন্টের মধ্যে। বুঝছি, না বুঝলে আবার পড়তে হবে। শুক্রাণু ডিম্বাণু যদি গেমিটোফাইট হয়, এগুলো তো সিজনে একবার হয় এবং অল্প কয়েকদিনের জন্য হয়। তারপরেই তখনই পরাগায়ন হয়ে মুকুল থেকে আম বের হওয়া শুরু হয়। তাহলে আম বলো বা তখন থেকে আবার তারা 2n দশা শুরু হয়, মানে স্পোরোফাইট দশা শুরু হয়। ওকে, তাহলে আম গাছ যেটা 2n প্লাস বহুকোষী, আম গাছ কিন্তু সারা বছর জুড়ে থাকে। আর
শুক্রাণু ডিম্বাণু অল্প কয়েকদিনের জন্য তৈরি হয়। তাহলে শুক্রাণু ডিম্বাণু যদি গেমিটোফাইট হয় তাহলে আমরা বলতে পারি না গেমিটোফাইট অল্প কয়েকদিনের জন্য সংক্ষিপ্ত, ঠিক কি না? এবার চলে আসি পর নির্ভরশীল। পর নির্ভরশীল মানে কি? পর নির্ভরশীল মানে কি বলতো? এই যে শুক্রাণু, এই যে ডিম্বাণু, এরা পুষ্টি কার কাছ থেকে নেয়? এরা পুষ্টি আম গাছটার কাছ থেকেই পায় না। থাকে কোথায়? আম গাছে থাকে না, থাকে আম গাছে, পুষ্টি নেয় আম গাছে। আম গাছ যদি বলে তোমরা বাইরে হয়ে যাও, মাটি দেখি আম ধরবে? শূন্যের মধ্যে কি আম ধরবে? ধরবে না। তাহলে দেখো, শুক্রাণু ডিম্বাণুর নাম হচ্ছে গেমিটোফাইট। এখানে ওরা আম গাছেই থাকে, আম গাছেই অবস্থান করে, আম গাছেরই খায়, পানি লবণ সব আম গাছ থেকে নেয়। তাহলে কার কাছ থেকে নেয় বলো তো? কার কাছ থেকে নেয়? স্পোরোফাইট থেকে নেয়, রাইট? তাহলে এইটাই আমরা বলবো যে এই জিনিস দুইটা, এই উদ্ভিদটা বা স্পোরোফাইটের উপর নির্ভরশীল, রাইট? তাহলে আমি আরেকবার বলছি, শোনো। আম গাছটার নাম হচ্ছে স্পোরোফাইট, আম গাছের শুক্রাণু ডিম্বাণুটার নাম হচ্ছে গেমিটোফাইট। গেমিটোফাইটটা বছরের একটা অল্প সময়ের জন্য তৈরি হয়, ওই জন্যই বলা হয়েছে গেমিটোফাইট দশাটা বা শুক্রাণু ডিম্বাণু অল্প সময়ের জন্য হয়, সংক্ষিপ্ত। তাই রাইট, গেমিটোফাইট সংক্ষিপ্ত। এবার গেমিটোফাইটটা নির্ভরশীল কার উপর নির্ভরশীল? স্পোরোফাইট বা আম গাছটার উপর নির্ভরশীল। শুক্রাণু ডিম্বাণু এখান থেকে পুষ্টি নেয়, খাদ্য নেয়, পানি নেয়, এভরিথিং নেয়, রাইট? শেষ। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর পেয়েছো। এবার চলে আসি আমরা বইয়ে। বীজে একটি বা দুটি বীজপত্র থাকে, এটা কি আমরা পরে শিখবো না? একবীজপত্রী, দ্বিবীজপত্রী, মনোকট, ডাইকট, আমরা তো পরে শিখবো, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এবার চলে আসে, এই যে দেখো, নগ্নবীজিতে জাইলেম টিস্যুতে ভেসেল ছিল না, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ ছিল না, কিন্তু আবৃত বীজিতে কিন্তু এগুলো আসলো, ঠিক কি না? তোমাদের কি মনে আছে? ট্রাকিট যদি এরকম শুরু হয়, ভেসেলটা এরকম, এইটা শুধুই নগ্নবীজিতে থাকে, তার এটা দিয়ে কাজ চলে যায়, পানি ট্রান্সফার এটা দেশে করতে পারে নগ্নবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ এইটা ব্যবহার করেই চালিয়ে নিতে পারে, কিন্তু আবৃতবীজিতে দুইটাই থাকে। এর কারণ কিন্তু কয়েকটা। আবৃতবীজিরা অনেক বড় হয়, অনেক দিন বেঁচে থাকে, আবৃতবীজিরা উন্নত, এটা তার উন্নতির প্রকাশ। তো আমরা বুঝছি যে এইটা উল্টা হচ্ছে নগ্নবীজির ক্ষেত্রে। তাহলে আর কি গুনিয়া সৃষ্টি হয় না, এটা তো আমরা শিখলামই। এদের ফুলটা উন্নত, স্ত্রী জননাঙ্গ উন্নত। নগ্নবীজি উদ্ভিদে তো স্ত্রী জননাঙ্গ বলতে কিছুই নেই, অল্প একটু আছে। দ্বিনিষেক, দ্বিনিষেকটাও তোমাদের মনে আছে। নিষেকের পর অ্যান্ডোস্পার্ম তৈরি হয় এবং সেটা শস্য ট্রিপ্লয়েড। আমি এখন এটা বোঝাই তোমাদের, এর আগেও বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি। নিষেকের পর শস্য তৈরি হয়, শস্যটা কিন্তু 3N। এটা এখন আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? ঠিক আছে, এটা এখন আমরা ব্যাখ্যা করব। দেখো, ভালো করে দেখো। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড অ্যান্ড গর্ভাশয়, ঠিক আছে? ধরা যাক গর্ভাশয়। ওকে, এরকম। তোমাদের তো মনে আছে যে এদিকে 1 2 3 4 চারটা কোষ উৎপন্ন হয়, এদিকে 1 2 3 4 চারটা কোষ উৎপন্ন হয়, তোমরা এটা জানো, রাইট? তারপর কি হয়? এখান থেকে একটা কোষ মাঝখানে আসে, এখান থেকে একটা কোষ মাঝখানে আসে, তাই না? তাহলে আমি আবার দেখাচ্ছি, দেখো। পরে কি ছবিটা হয়? এরকম, এরকম, এরকম,
আর দুইটা কোষ এই যে এখানে আসলো, তাহলে তোমরা আমাকে বলো তো এই যে দুইটা কোষ এখানে মিলিত হলো এটা কি 2n না? এবার এটার নাম কি হচ্ছে? সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস, রাইট? তোমরা বলো তো এখানে ডিম্বাণু কোনটা? এই যে এটা না ডিম্বাণু? এটা ডিম্বাণু না? ঠিক কি না? আচ্ছা, এবার আমরা চলে আসি কি ঘটনা ঘটে হচ্ছে যখন শুক্রাণু আসে এই জায়গায়। দেখো এইটা আসলো, এরকম আসলো, এখানে এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? এখানে দুইটা নিউক্লিয়াস আসে। নিচেরটাকে বলা হয়, এই নিচেরটার নাম হচ্ছে দেখো উপরেরটার নাম হচ্ছে পুংজনন কোষ ধরা যেতে পারে। তাহলে বলো তো শুক্রাণু কি সেটাই না? পুংজনন কোষ ধরা যেতে পারে, ওকে, আপাতত ধরে নাও। আর নিচেরটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস আর কি। নালিকা নিউক্লিয়াস, ওকে। তাহলে বলো তো এই যে এখান থেকে একটা নালী তৈরি হবে এই এখান পর্যন্ত, এটা কে করবে? এই করবে না? নিচেরটা করবে না? ঠিক আছে, তাহলে এখন আমরা একটা নালিকা নিউক্লিয়াসের কথা ভাবি। দেখো এই যে নিচের যেটা আছে সেটা করে এই যে গলায় দেয়, এটা গলায় দেয়, গলায় গলায় এরকম একটা রাস্তা তৈরি করে, দেখছো? রাস্তা তৈরি করলো। বলো তো রাস্তা যদি তৈরি হয় এটা কি আর এখানে থাকবে মুহিম? ওইটা এখানে থাকবে না, এই যে এখানে থাকবে না? পেছনেরটা কি এই যে এখানে থাকবে না? থাকবে কি না? তাহলে উপরে কি হয়ে গেল? উপরে কি এগুলো থাকবে? থাকবে? থাকবে না। তাহলে দেখো নালিকা নিউক্লিয়াসের সামনে যাইতেছে, পেছনেরটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, ওকে? পেছনেরটা হচ্ছে ধরা যাক জনন নিউক্লিয়াস। আচ্ছা জনন নিউক্লিয়াস হবে এটা, এটা আমি চেঞ্জ করি, দিস ইজ জনন নিউক্লিয়াস, বেটার হয় যে পেছনেরটার নাম জনন নিউক্লিয়াস, সামনেরটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। প্রিয় স্টুডেন্ট, তোমরা যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে আমি ধীরে ধীরে এটা একটু আগ বাড়াই দিই, এটা আরো বড় হবে। এইবার নালিকাটা এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে, কারণ পেছনেরটাকে তো আনতে হবে, তাই না মুহিম? তাহলে বলো তো এখন এই দুটো কি আর এখানে থাকবে মুহিম? এটা আর এখানে থাকবে? এটা কি এখানে থাকবে? থাকবে না। তাহলে বলো তো এইগুলো এখন কোথায় গেছে? এই যে একটা এখানে একটা পেছনে, রাস্তা কিন্তু এই যে এই পর্যন্ত হয়ে গেছে। এখন তোমরা আমাকে বলো তো এই রাস্তাটা ব্রেক করে এখানে যুক্ত হইতে হবে না? এই রাস্তাটা এখন খুলে গিয়ে এখানে কি শুক্রাণুর সাথে যুক্ত হওয়ার একটা ব্যবস্থা করতে হবে না? ও যখনই এটা করে তখনই কিন্তু এর কাজ কিন্তু শেষ। এর কাজ এই যে দেখো রাস্তা খুলে ফেলছে, নিয়ে আসছে, তাহলে এর কাজ শেষ। তাহলে পেছনের যে নিউক্লিয়াসটা রয়েছে জনন নিউক্লিয়াস, একটু চিন্তা করে এই জনন নিউক্লিয়াসটা এখন দুইটা কাজ, একটা কাজ করে। এই জনন নিউক্লিয়াসটা এই মোমেন্টে এসে দুইটা কোষে পরিণত হয়। কয়টা কোষে মুহিম? এই যে একটা কোষ, এই একটা কোষ, ঠিক আছে? যার একটা কোষ এই যে এর সাথে মিলিত হয় ডিম্বাণুর সাথে, আর একটা কোষ কি করে? আর একটা কোষ এই যে এর সাথে মিলিত হয়। তাহলে একটা কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয় আর একটা কোষ এর সাথে মিলিত হয়। তাহলে প্রিয় স্টুডেন্ট এবার দেখো তো যখনই একটা কোষ বা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, তাহলে তোমরা আমাকে বলো তো এই ডিম্বাণুটা এখন, যে ডিম্বাণুটা এন ছিল, তাহলে সে কি 2n হবে না এখন? এবং এখানে কি নিষেক ডান না? শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, নিষেক সমাপ্ত। তাহলে বলো এখানে কি আর কোনো কোষ আছে? এ কি আর আছে? ও যখন শুক্রাণুর সাথে মিলিত হয়েছে আর ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে, ও কি আর আছে? নাই। এখন একটা বাকি রয়ে গেল না? এই বাকি যেটা আছে সে করে কি যে এর সাথে মিলিত হয়। তাহলে ওর সাথে যখন মিলিত হবে তখন আমরা কি বলতে পারবো? মিলিত যখন হয়ে গেল তখন এটা কিন্তু দেখো, দেখছো এখানকারটা এর সাথে মিলিত হয়ে গেল, 2n থেকে কি এবার 3n হবে না? তাহলে এই জিনিসটার নাম এখন নাম কি হবে?
সেকেন্ডারি নিউক্লিয়াস থাকবে, শস্য নাম হবে, শস্য নাম হবে না? খুব সহজ কথায় বলি, এখানে দুইটা ছিল, দুইটা আসতেছিল, একটা যখন আসা শেষ ও নাই, শেষ এখন একটা আছে না, ও কয়টা হয়েছে? দুইটা, একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে, একটা এর সাথে মিলিত হয়েছে, শেষ। ডিম্বাণুর সাথে মিলিত হলে ডিম্বাণু হ্যাপ্লয়েড, যে মিলিত হলে সে হ্যাপ্লয়েড, দুইজন মিলে ডিপ্লয়েড। আর উপরে অলরেডি সে ডিপ্লয়েড বা 2n অবস্থায় আছে, তাহলে পেছনেরটা গিয়ে যদি তার সাথে মিলিত হয় তাহলে সে 2n থেকে 3n হয়ে যাবে। 3n হয়ে গেল, দেখছো? তাহলে বলো তো শস্য কয়ন? 3n। এবার বলো আমাকে, আগের নিষেক হলো নাকি নিচেরটা উপরে আগে গেল? যে রাস্তায় আগে তার সাথে মিলনটা হলো, তাহলে নিষেক আগে তারপর শস্য তৈরি। এই জন্য আমরা লিখবো যে এখানে কি ঘটলো, নিষেক প্রথমে হইল, প্রথম, শস্য কখন হলো? পরে হলো। তোমরা কি বুঝছো এই কথাটা এবার? যে আবৃত বীজিতে দ্বি-নিষেক ঘটে। বলো তো দ্বি-নিষেক মানে কি? দুইটা মিলন না? ওই যে দুইটা এসে একটা এর সাথে মিলন হলো আর একটা এর সাথে মিলন হলো না, দ্বি-নিষেক, ডান। ডাবল ফার্টিলাইজেশন বা দ্বি-নিষেকটা আমরা বুঝলাম। এরপরে যেটা, সেটা হলো যে A3N হলো। দেখো নিষেকের পরে এর সাথে যখন যুক্ত হয়, প্রথমে ডিম্বাণুর সাথে যুক্ত হয়, তারপরে এর সাথে যুক্ত হয়, এর সাথে যখন যুক্ত হলো তখন আমরা বলবো যে নিষেকের পরে হইলো এটা। তাহলে নিষেকের পর, আগে 2n ছিল এখন 3n হলো, আগের নাম ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস, এখন হলো, আগের নাম ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস, এখন নাম হয়ে গেল শস্য। তাহলে নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াসটা শস্য হয়, এবং শস্যটা তখন কি হয়? 3n। ওকে, এখন অনেকে বলতেছো ভাইয়া দুইবার নিষেক কি, দ্বি-নিষেক কিভাবে? আশ্চর্য, এখানে কয়টা ছিল মুহিম? একটা, দুইটা ছিল না? একটা যদি ডিম্বাণুর সাথে মিলন হয় আর একটা এর সাথে মিলন হয়, তো একটা জায়গায় কয়টা মিলন হইলো? দুইটা মিলন হইলো না? ওর সাথে ওর সাথে। তোমাদের মধ্যে তো দেখা যায় দুই বান্ধবী, একজন এক বান্ধবীর সাথে সেটিং, আরেকজন বলে তাহলে আমি আরেকজনের সাথে। বুঝছো কি না? এই জিনিসটা যে বুঝতে পারছে বায়োলজি তার জন্য সহজ। বুঝছো কি না? এলোমেলো হলো। ভাই আপনার ক্লাস করে প্রাইভেটে গিয়ে সবাইকে অবাক করে দিয়েছি যে আমি কতটা জানি। তোমার নাম কি? পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড তুমি কতটা জানো এটা শো অফ করার থেকে তুমি প্রাইভেটে যাওয়া বন্ধ করে দাও, টাকা সেভ করো। ওকে, প্রাইভেটে যাওয়া বন্ধ করে দাও। এখানেও পড়তেছো, ওখানে গিয়ে তোমার জ্ঞান জাহির করতেছো, তোমার লস হইতেছে একদিক থেকে। তুমি বরং তোমার ফ্রেন্ডদের বোঝাও, জুনিয়রদের বোঝাও, ফার্স্ট ইয়ারদের বোঝাও। এই বুঝছো কিনা? আমি এখানে একটা সহজ চিত্র দেখি, হ্যাঁ, এরা তারপরে বলতেছে ভাই আর একবার। এই বলো তো এটা কি ডিম্বাণু না? এটা এন। এটা কি সেকেন্ডারি নিউক্লিয়াস না? এটা 2n। এই যে এটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা 2n ছিল। ডিম্বাণুটা, এই যে ডিম্বাণুটা। এবার তো ঠিক আছে নাকি? এখান থেকে কি দুইটা আসতেছিল না? দুইটা আসতে আসতে একটা মারা গেছে না? তাহলে একটা বাকি রইলো এই জায়গায়, সেটা আবার দুইটাতে পরিণত হয়। ওকে, তাহলে দুইটাতে পরিণত হলো। একটা যদি এর সাথে যুক্ত হয় তাহলে এ কি এখন 2n হবে না? এ নিজে n, আর একজন n এসে যুক্ত হলো, 2n হলো। এ যখন মিলন হইলো, এটা একটা একটা নিষেক। বলো নিষেক ডান কিনা? এখানে মিলন, নিষেক মানে কিন্তু মিলন। তাহলে এখানে আরেকটা বাকি ছিল, সেটাকে এর সাথে মিলিত হলো, এই যে এটা এর সাথে মিলিত হলো। এ এখন কি হলো বলো তো? 2n থেকে এবার 3n হলো না? তাহলে বলো, একটা এর সাথে মিলতেছে আর একটা এর সাথে মিলতেছে। এই আগে n ছিল, ও 2n ছিল, তাহলে an থেকে 2n হবে, ও 2n থেকে 3n হবে, রাইট? কারণ এটাও n, এটাও n, দুইটা শুক্রাণু আর কি, একটা পুরুষ সেল, ওটা একটা পুরুষ সেল। তো বলো এইটা থেকে ভবিষ্যতে কি হবে? এইটা থেকে ভবিষ্যতে উদ্ভিদ তৈরি হবে। আর এইটা কি? এটার নাম শস্য বা এটা পুষ্টির উৎস। এইটার নামই শস্য, শস্যটা 3n। এবার বলো তো কোনটা আগে হইলো? আগে নিচের মিলনটা হয়েছে না ডিম্বাণুর সাথে? তাহলে প্রথম নিষেক এইটা, তাহলে নিষেকের পরে এইটা হইলো দ্বিতীয় নিষেক। এই দ্বিতীয় নিষেকের মাধ্যমে শস্য উৎপন্ন হইলো। বলো আর কোনো কনফিউশন আছে কিনা? আর কোনো কনফিউশন আছে কিনা? এইরকম করে বলো, বুঝে ফেলছি। হ্যাঁ, পটাশিয়াম সায়ানাইড, আমি কি বলছি বুঝছো? ক্লাস ক্লাস করবা, হ্যাঁ, কলেজের ক্লাস বরং করতে পারো, প্রাইভেট বাদ দিয়ে এখন কলেজের ক্লাস করতে পারো। আমার কাছে পড়তেছো, তোমার আবার প্রাইভেট পড়তে হইতেছে নাকি? পাগল নাকি? প্রাইভেটে কি অফলাইনে এত সময় পাই যতটুকু আমরা সময় নিয়ে তোমাদের পড়াইতে পারি? আচ্ছা, এটা তো তোমরা পারবা, পারবা না মুহিব? এদের শুক্রাণুতে কেন ফ্লাজেলা নাই এটা তোমরা জানো। পরাগায়নের সময়
কোথায় হয়? পরাগরেণুটা গিয়ে গর্ভমুণ্ডে পড়ে, এটাও তোমরা জানো। নগ্নবীজিতে কি গর্ভমুণ্ড আছে? নাই। তাহলে গর্ভমুণ্ডে পড়ার সুযোগ নেই নগ্নবীজিতে। এটা তোমরা বুঝবা। এটা এটা নিয়ে এখন চিন্তা করো না, এটা আমি পরে বোঝাবো। হ্যাঁ, কোথায় কি হচ্ছে এটা আমি পরে বোঝাবো। অলরেডি তোমরা অনেকেই বুঝতে পারছো যে ডিম্বকটা বীজ হয়, তাই না? সেকেন্ডারি নিউক্লিয়াসটা শস্য, এটা জানো তোমরা। এই যে এটাও জানো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কি, এটাও বোঝো। গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ, মানে গর্ভাশয় একটা আসলে প্রকোষ্ঠ। গর্ভাশয় মানে একটা ঘর বোঝায়, রাইট? যার ভেতরে ডিম্বকটা থাকে, এটাও বুঝছো তোমরা। মূল উদ্ভিদ যে 2n, এটাও তোমরা জানো, রাইট? এবং মূল উদ্ভিদে যে ভাস্কুলার টিস্যু বা জাইলাম ফ্লোয়েম আছে, এটাও তোমরা জানো। তোমরা আমাকে বলো যে এখানে আর কিছু পড়াইতে হবে কিনা। বলো বলো বলো, এখানে পড়াইতে হবে কিনা। পড়াইতে হবে না, এটা তো চিন্তা করো না। এই তোমাদের আমি সেদিন দেখাইছিলাম না, তোমাদের তালাশ দেখাইছিলাম না আমি, মুহেব, এদেরকে দেখাইছিলাম। তালাশ.com সার্চ করতেছে, এই দেখো এখন উপরে আসা শুরু হয়েছে, কারণ সবাই এখন এটাকে ব্যবহার করা শুরু করছে। ওকে, দেখো আমি তালাশ থেকে একটু আপডেট দিই তোমাদের। তালাশে কিছু আমরা আপডেট করছি, কিছু প্রোডাক্ট অলরেডি আমরা ইনস্টল করছি। যেমন নগ্নবীজি আবৃতবীজি আমি পড়াচ্ছি, আমি বলে দিচ্ছি টিমকে যে আমার স্টুডেন্টরা নগ্নবীজি আবৃতবীজি পড়তেছে, এরা যখন প্রশ্ন সলভ করতে পারবে না, এখনই প্রশ্ন দিয়ে দাও, মানে এখনই ব্যাকএন্ডে আপলোড দিয়ে দাও। ব্যাকএন্ডে আপলোড দিয়ে দিচ্ছে। দেখো নগ্নবীজি আবৃতবীজি থেকে আমি কি সার্চ করতে চাই মুহিব, কি সার্চ করতে চাই? আমি সার্চ করতে চাই হচ্ছে, আমরা যে পড়তেছিলাম না, দাঁড়াও তোমাদের একটু দেখাই। এটা পড়তেছিলাম না আমরা। আমরা এক কাজ করি, মরুময় কথাটা আমরা একটু সার্চ করবো নাকি মুহিম? মরুময়, একটা প্রশ্নের মধ্যে মরুময় লেখা আছে। আচ্ছা যাই হোক, একটু ফাংশনাল জিনিস। স্পোরানজিয়া, এই বাংলা লেখার এখানে ক্যালকুলেটর আছে? বাংলা লেখার আছে মুহিম? হ্যাঁ, আচ্ছা তোমাদের এমনি দেখাই। হ্যাঁ, তোমরা দেখো, তোমরা আসলে কি জানতে চাও। তোমরা 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 এই যে দেখো, পরীক্ষা এটা আসছিল, হ্যাঁ, যে পাকস্থলীর পীড়া। আমি তোমাদের সার্চ করে দেখাই দিয়েছি, শরত মুহিম। বাংলা আছে এখানে, পাকস্থলীর পীড়াটাও কি ইয়া ছিল নাকি? এই দাঁড়া, এই পাকস্থলীর পীড়া এখানে আসলে আসছে আসছে, দেখো না, লুক, ফুল ইমেজ এখন দেখা যায়। এই যে দেখছো আসছে, কোথায় গেল? এই যে এখানে পাকস্থলীর পীড়া চর্মরোগ দেওয়া আছে, দেখছো? এখানে আরেকটা দেখাচ্ছিল, এটা কিন্তু এই যে ঢেঁড়স না কি জানি আছে না, এদেরও কিন্তু পাকস্থলীর পীড়া নিয়ে কিন্তু আরেকটা দেওয়া আছে। দেখো তোমরা, লাভটা কি হইলো এখানে? লাভটা হইলো, ভাইয়া আমরা তো 25টা প্রশ্ন সলভ করতে গিয়ে 8-10 বার আটকাবো। ওই 8-10 বার যেন বই খুঁজতে গিয়ে তোমার টাইমটা যেন ওয়েস্ট না হয়ে যায়। দেখো সাথে সাথে এসে গেছে। এখন পোলাপান এখন এটা কি করবে জানো? পোলাপান এখন পরীক্ষার হলে পরীক্ষা দিবে, একটু ওয়াশরুমে যাওয়ার কথা বললে দ্রুত 5-7টা এমসিকিউ সলভ করে নিয়ে চলে আসবে। তোমরা কি এই কাজ করবা? হ্যাঁ, খুবই সম্ভব। আমরা তো এক কাজ করবো, আমরা এইচএসসি পরীক্ষার সময়, তারপর মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার সময় বন্ধ করে রাখবো, তাই না? ভাইয়া তালাশকে পাবো কই থেকে? তালাশকে পাবা তুমি গুগলে গিয়ে সার্চ করবা, TAALALSH, TAALALS। ওকে, তোমরা কি বুঝতে পারছো কি দারুণ জিনিস এটা? তোমরা মনে হয় বোঝো নাই। আমরা তো সামনে আরো অনেক কিছু করতেছি। তোমরা যখন মেডিকেলে পড়বা, ইঞ্জিনিয়ারিং এ পড়বা, আমরা তো সব বই এখানে আপলোড দিয়ে রাখতেছি। যখনই ধরা যাক তুমি একটা রোগে আটকাইছো, রোগের নাম হচ্ছে ইংলিশ ডিজিজ, খালি এখানে ইংলিশ ডিজিজ লিখবা, ঘরে বইসা বাসে জার্নি করার সময় তুমি এটা পেয়ে যাবা। তোমাকে 10টা সার্চ রেজাল্ট দেখাবে না, যেখানে আছে হেন দিয়ে দেখাবে এবং বইয়ের রেফারেন্স দেখাবে। এটা কি বলে?
এই পড়ালেখায় আসি। আমি খুব মজায় আছি, কারণ আমার যে 8-10টা প্রজেক্ট, তার মধ্যে ফার্স্ট প্রজেক্ট অলরেডি মাঠে নামছে। এখন একটু নিজের মনে হইতেছে না যে এডুকেশনে কিছু চেঞ্জ নিয়ে আসা যাইতেছে। এতদিন তো শুধু পড়াইছি। বাংলাদেশে কিন্তু বায়োলজিতে পাবলিক অনেকই ক্লাসের মধ্যে কনসেপ্ট পড়াইতো, কিন্তু প্রত্যেকটা জিনিসে যে কনসেপ্ট আকারে পড়ানো যায় এইটা ফার্স্ট আমি করছিলাম। 2 নম্বর হচ্ছে বায়োলজি বইটাকে সহজ করে লেখা, টিফিন, এটা আমি করছিলাম। আমি যেহেতু অনলি বায়োলজিতে কাজ করি, তাহলে অলরেডি আমি 2টা করছি। 3 নম্বর আরেকটা কাজ করছিলাম, সেটা হলো যে স্টুডেন্টের কীভাবে ট্রি প্লান্টেশন করানো লাগে ট্রিভলিউশন অলিম্পিয়াডের মাধ্যমে। তাহলে এই চিন্তা ভাবনা যদি করি, তাহলে ইউনিক কাজ কোন জিনিসগুলো আমাকে আনন্দ দেয়, যে জিনিসগুলো আগে কেউ করে নাই আমি এখন করতেছি, আনন্দ দিচ্ছে। তাহলে 4th প্রজেক্ট অ্যাকচুয়ালি তালাশ। আগে 3টা ডান, তালাশ। এরপর এরকম করে আমি টার্গেট করছি যে 20টা প্রজেক্ট যখন হয়ে যাবে তখন আমি ব্রেক, রাইট, পড়ানো বন্ধ। আচ্ছা, তোমরা জিজ্ঞেস করতেছো না ভাই এখন কি টিফিন নেওয়া যাবে? আমি প্ল্যান করতেছি আমার টিফিন যে বইটা আছে, টিফিন সেল বন্ধ করে দিছি না, টিফিন বইটা আমি এখানে দিয়ে দিব। তাহলে তোমার যদি কোনো টার্ম নিয়ে কোনো ইস্যু হয়, আমি যদি ওটা টিফিন বই রেখে থাকি, তুমি এখান থেকে পেজটা পড়ে নিতে পারবা। খুশি? হ্যাঁ, হ্যালো ইডিয়টস আরেকদিন দেখাবো ওদেরকে। এখন যা ইচ্ছা তাই করা যাবে, বুঝছো? তোমার কাছে গুগল আছে, এখন তুমি যা ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবা। সামনে আমরা ফিল্টার অ্যাড করতেছি, আরও কিছু আমরা অ্যাড করতেছি, নতুন আপডেট কি আসতেছে সাথে সাথে তোমরা জেনে যাবা ওখানে। অবশ্যই অবশ্যই ব্যবহার করবা। আজকে সম্ভবত আমরা শুধু নগ্ন বিজি আবৃত বিজিটা আপলোড করতেছি, কাল থেকে আমরা মেসি বাকারে আপলোড করব। আচ্ছা, সো আমরা এবার চলে আসি আমাদের টপিকে। এই যে দেখো, এটা পড়ে নিবা, হ্যাঁ, এটা পারবা তোমরা। আমরা তো নগ্নবীজি পড়ছি, আবৃতবীজির বৈশিষ্ট্য পড়ছি, তাহলে পার্থক্যটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। একটু দেখবে এই যে এখানে বায়ু পরাগায়ন নগ্নবীজি, ওদের ফুল নাই যেহেতু বায়ুর উপর ইয়া করতে হয়। আর আমাদের ক্ষেত্রে দেখো বাতাসেও হয়, ধান গাছ বাতাসে দোলে না, বুঝতে পারছো? ধান গাছ বাতাসে দোলে, তাহলে কি হয় যে ওখানে বায়ু পরাগায়ন হয় এক ধান গাছ আর এক ধান গাছ। প্রাণী পানির মাধ্যমে যায়, অনেক যেগুলো পানিতে যে উদ্ভিদগুলো থাকে পানির মাধ্যমে চলে যাইতেছে, রাইট। তারপর দেখো হচ্ছে কীট পতঙ্গ। ওকে, কীট পতঙ্গ মানে হচ্ছে মৌমাছি, ভ্রমর, তারপর হচ্ছে আরও অনেক কিছু আর কি এই কাজটা করে। সো আর বাকিগুলো তোমরা পারবা ইনশাল্লাহ, কোনো প্রবলেম হবে না। অর্থনৈতিক গুরুত্বটা এই যে দেখো, এই এই টপিকগুলো পড়তে হয় তোমাদের ঘ নম্বরের জন্য, তাই না? আবৃতবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। প্রথমে এই 4-5 লাইন বললা, একটু ট্রাই করলা, সব তো আর বলার দরকার নেই। তারপর তুমি ঢেঁড়সের কথা বলবা, জবার কথা বলবা, ইত্যাদির ইত্যাদির কথা বলবা। ডান, ওকে। ওকে মুহিব, এবার চলে আসি আমরা আবৃতবীজী উদ্ভিদের গোত্র পরিচিতি। এই জায়গাটা পড়ার দরকার নাই, হ্যাঁ, পড়লে মাথা খারাপ হয়ে যাবে, তুমি একটু বোঝার চেষ্টা করবা। এখন আমরা চলে আসি আমরা আসল জিনিসে। প্রথমে আমরা চলে আসি স্বভাব বা স্বরূপ, হ্যাবিট বা হ্যাবিটেট। তোমরা আমাকে বলো তো যে স্বভাব, হ্যাবিটেট দ্বারা তুমি কিছু বুঝবা না, তুমি স্বরূপ টার্মটা দিয়ে একটু বোঝার চেষ্টা করো। হোয়াট ইজ স্বরূপ? হোয়াট ইজ স্বরূপ? স্বরূপ শব্দের অর্থ হলো যে একটা উদ্ভিদের রূপ কেমন, রাইট? উদ্ভিদের রূপটা কেমন। আরে ধান গাছ কাণ্ডটা নরম, একটু চাপ দিলাম, আরে কাণ্ডটা নরম। আম গাছ, আরে বৃক্ষের মতো। তারপর হচ্ছে জবা গাছ, রং, আরে এরা ঝোপের মতো হয়ে আছে। দিস ইজ কল্ড স্বরূপ, রাইট? রাইট। দুর্বা ঘাস না দুঃখ ঘাস লিখে রাখছে সে মুহিম। ওকে, সো এবার আমরা চলে আসি আমাদের টপিকে। স্বরূপটা আমরা এবার কিভাবে মুখস্থ রাখতে পারি, এখন আমরা এটা দেখি। দেখো, বিরুৎ আছে, মনে রাখবা বিরুৎ শব্দের অর্থ কিন্তু ওষুধ বা ঔষধি। তাহলে বলো তো হোয়াট ইজ বিরুৎ? যে উদ্ভিদগুলো ঔষধি, এই যে দেখো এখানে লেখা আছে হার্ব, দেখছো?
হার্ব মানে কি, হার্বাল বলে নাই, বুঝছো কি না? ওকে, ভেরি গুড। তাহলে বলো তো ধান গাছের কথা ভাবো, ছোট উদ্ভিদ না ধান, ঘাস, এবং কাণ্ডটা কি নরম না? প্রত্যেকটা শব্দ কিন্তু এখানে পড়তে হবে, তাইলে কিন্তু তুমি কনসেপ্টও বুঝবা, তোমার পড়াটাও খুব সহজ হবে। তাহলে তুমি এক কাজ করবা, তুমি প্রত্যেকটা টার্মের পাশে একটা করে নমুনা উদ্ভিদ লিখে দেন পড়বা। ধান, এইটা বোঝা একটু টাফ। বৃক্ষ হচ্ছে আম গাছ। তাহলে দেখো তোমার মিলতেছে সবকিছু। দেখো বিরুৎগুলা, ধান গাছ ছোট, ধান গাছের কাণ্ডটা নরম ফাঁপা থাকে, তাই না মুহিম? আর ধান গাছে কি কাঠ হয়? হয় না। তাহলে ধান গাছ কি হবে? অকাষ্ঠল উদ্ভিদ, রাইট? এই যে দেখো ধান, গম, দুর্বা ঘাস, দুর্বা ঘাস কিন্তু কাণ্ড নরম, উদ্ভিদ ছোট, কাঠ হয় না। নাকি দুর্বা ঘাসে কাঠ হয়? খাট হয়, হয় না? আচ্ছা, শ্বেতদ্রোণ, এটা একটা ঘাস, রাইট? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে বিরুৎ কি? তোমরা বলবো আচ্ছা বিরুৎ মানে হচ্ছে যে সকল উদ্ভিদ ছোট, কাণ্ডটা ফাঁপা, আর কি কাঠ হয় না, কাণ্ড ফাঁপা নরম, কাঠ হয় না। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা বৃক্ষতে চলে আসি। কিসে আসবো মুহি? বৃক্ষ বা ট্রি। ওকে, তাহলে একটা আম গাছের কথা ভাবো তো, একক কাণ্ড না আম গাছের? আম গাছ কি এরকম এরকম 10-15টা জন্ম নেয়? 10-15টা জন্ম নিলে কিন্তু উপরে যাইতো এগুলা, রাইট? আম গাছ কি একক কাণ্ড, তার উপরে এগুলা, তাই না মুহিব? তাহলে একক কাণ্ড, আম গাছ অনেক বড় না? ট্রি কথাটা আসলেই বড়, বৃহৎ আকৃতি। ওকে, আর আম গাছে কি হয়? কাঠ, কাঠ হয়। মনে থাকবে? প্রশ্ন আসবে বৃক্ষ কি? যত সহজ মনে হচ্ছে তত সহজ নয়। বৃহৎ আকৃতি, কাষ্ঠল কি না, রাইট মুহিব? কাণ্ড কয়টা? একক কাণ্ড। কাণ্ড যদি একাধিক হয়, এরকম যদি হয়, তাহলে কিন্তু এটা গুল্ম উপগুল্ম বিরুতে চলে যাবে, বিশেষ করে গুল্ম উপগুল্মতে চলে যাবে। ঠিক আছে মুহিম? গোলাপ গাছের ওখানে দেখবে এরকম বের হয় অনেক, অন্য কোনো ঝোপ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। এই যে দেখো আম, জাম, কাঁঠাল, এগুলো কি মুখস্থ করতে হবে এখন? আর একটা জিনিস মনে রাখবা, ট্রি যেগুলা, কাঠ যেগুলা, বলতো একদিনে কি কাঠ হয়? কোষের উপরে কি লিগনিন জমে যে কাঠ হইতেছে, কোষের উপরে যে লিগনিন জমে কাঠ হইতেছে, ওটা কি একদিনে হয়? অনেক দিন লাগে। তাহলে কাঠ হইতে গেলে বা বৃক্ষ হইতে গেলে একটা উদ্ভিদকে কতদিন বাঁচতে হবে? বহুদিন বাঁচতে হবে, বহু বছর বাঁচতে হবে। মনে দেখো, বহু বছর বাঁচে বলে এদের লিগনিন জমা হতে থাকে, আর লিগনিন যত জমা হয় কাষ্ঠল হয়, শক্ত হয়। ঠিক আছে মুহিম? এখন মাঝখানের দুইটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো গুল্ম মানে হচ্ছে ঝোপ, গুল্ম মানে ঝোপ জাতীয় উদ্ভিদ, যেগুলো বড় ঝোপ সেগুলো গুল্ম, যেগুলো ছোট ঝোপ সেগুলো হচ্ছে উপগুল্ম। দেখো উপ কথা মানে নিচে বোঝায়, তাহলে ছোট ঝোপের মাটির কাছাকাছি থাকে। আর এগুলা কি বড় যেগুলো, রাইট? প্রত্যেকটা উদ্ভিদের কিন্তু আলাদা আলাদা কাজ আছে, তোমরা জানো এগুলো কেন পড়তে হয়। যেমন ঘাস, ঘাস মাটির কাছাকাছি থাকে, তাহলে বাতাসে মাটির কণাকে উড়ে যেতে দেয় না, বাঁধে কিন্তু ঘাস লাগানো হয়। তাহলে ঘাসের মূল বা ঘাস কি করে? মাটি আটকায় রাখে, মাটির ক্ষয় রোধ করে, তাই না মুহিম? আবার দেখো উপগুল্ম যেগুলা, এরাও ঝোপ, গুল্মগুলাও ঝোপ। উপগুল্মগুলা কি ছোট ঝোপ না? ছোট ঝোপ হলে সজারু সহ বন মুরগি এবং বেজি, এই সকল প্রাণীকে তারা জায়গা দিতে পারে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এরা প্রাণীদের আবাসের ব্যবস্থা করতে পারে। আরেকটা কি কাজ করতে পারে? ঝোপ জাতীয় যত বেশি হবে ওই এলাকায় প্রাণী ডাইভার্সিটি তত বেশি হবে, আর প্রাণী ডাইভার্সিটি যত বেশি হবে ওই ইকোসিস্টেমটা তত ভালো হবে। বুঝছো মুহিব? আর যেগুলো একটু উঁচু ঝোপ, উঁচু ঝোপেরও কাজ আছে। তো যাই হোক না কেন, আমরা গুল্ম এবং উপগুল্ম দেখি। দেখো গুল্মের চেয়ে ছোট, এটা গুল্ম বড়। এখানে একটু জিনিস আমি তোমাকে দেখাই। উপগুল্ম যেগুলো মনে রাখবা এইরকম হয়, মানে অনেকগুলো কাণ্ড হয়, আর এইটার ক্ষেত্রে মোটামুটি একটা কাণ্ড বের হয়। ওকে, তাহলে দেখছো উপগুল্মর ক্ষেত্রে বহু, গুল্মর ক্ষেত্রে মোটামুটি একক কাণ্ড বের হয়। ট্রির ক্ষেত্রেও কিন্তু কি একক কাণ্ড, তবে এটা একটু মোটা, কাষ্ঠল, কাঠ হয় যেটা। তুমি গুল্ম একক কাণ্ড, বৃক্ষ একক কাণ্ড, এটা সরু, এটা মোটা, এটাতে তুমি কাজে ব্যবহার করতে পারবা, এটাতে তুমি বড় কাজে ব্যবহার করতে পারবে না, খুঁটি হিসাবে ব্যবহার করতে পারবা, একটা বেড়া দিতে ব্যবহার করতে পারবা, তাই না মুহিম? আচ্ছা, মনে রাখার সূত্র কি? আমি এইভাবে মনে রাখি, গোলাপি
2 রঙের 3 জবা গুলো মনে থাকবে গোলাপি রঙের জবাগুলো গুলো মানে গুল্ম গোলাপিতে গোলাপ রঙেরতে রঙন জবাতে জবা এই মনে থাকবে তোমাদের লিখে রাখো এগুলোর উপর প্র্যাকটিস করতে হবে ছোটবেলায় যখন সূরা পড়ছো বারবার প্র্যাকটিস করছো না যখন ম্যাথ করা শুরু করছো তখন কি ম্যাথের সূত্র মুখস্থ করছো না তাহলে বায়োলজিতে এটা যদি একটু মনে রাখার জন্য করতে হয় তাহলে দোষ কি আর যে লোক রঙন চেনে যে লোক জবা চেনে যে লোক গোলাপ চেনে তাকে কোনোদিন গুল্ম যে এগুলো বোঝাইতে হবে না এগুলো অটোমেটিকলি মনে থাকে তাদের ক্ষেত্রে ওকে আমরা গ্রাম থেকে যারা আসছি আমরা এত বেশি উদ্ভিদ দেখছি যে কোনো একটা উদ্ভিদের কথা মনে হলে আমরা কিন্তু কোরিলেট করে পড়তে পারি শহরে যারা কখনো উদ্ভিদ দেখো নাই গ্রামে গিয়ে সেভাবে তাদের ক্ষেত্রে একটু ক্যাচাল আছে তাই না মুহিব তাহলে আমাদের শুধু উপগুল্মটাই বাকি রইল এই দেখ এইভাবে মনে রাখবি দাঁতের উপরে কালো দাগ দাঁতের উপরে কালো মনে থাকবে তাহলে আমি এখানে দিয়ে দিই গোলাপি রঙের জবাগুলো জবাগুলো আর এটা মনে রাখবা দাঁতের উপরে কালো মনে রাখা সহজ না কালকা সুন্দা দাঁত মর্দন উপগুল্ম কালকা সুন্দা দাঁত মর্দন উপগুল্ম রাইট ওকে ডান তাহলে আমরা মোটামুটি এটা পড়ে ফেললাম স্বভাব বা স্বরূপ সম্পর্কে পড়ে ফেললাম এবার আমরা মূল কাণ্ড নিয়ে পড়াশোনা করব ওকে মূল তো উপর থেকে শুরু হয়েছে মহিম প্রিয় স্টুডেন্ট দেখো এখন আমাদের প্রধান মূল দেখতে হবে অস্থানিক মূল দেখতে হবে গুচ্ছমূল পরাশ্রয় মূল ওটা এমনিতেই মনে থাকবে প্রধান মূল অস্থানিক মূল গুচ্ছমূল এই তিনটা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য পড়াটা সহজ হয়ে যাবে তো আমরা একটু টার্মটা দেখি ভ্রূণমূল থেকে সৃষ্ট প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে যে মূলতন্ত্র গঠন করে তাই প্রধান মূল ঠিক আছে মূলা গাজর বিট এরা হচ্ছে রূপান্তরিত প্রধান মূল ঠিক আছে এরা খাদ্য সঞ্চয় করে এই জন্য এদেরকে বলা হয় সঞ্চয়ী প্রধান মূল আমি একটু দেখাই তোমাদের প্রধান মূল ওকে এটা আর একটা নাম হচ্ছে ট্যাপ রুট মনে থাকবে মুহিম দেখো ছোটবেলায় এটা হচ্ছে একটা বীজ এটা কি মুহিম এটা একটা বীজ তোমরা আমাকে বলো তো এই বীজের উপরের দিকে একটা জিনিস তৈরি হয় না যেটা পরবর্তীতে পাতা টাতা তৈরি করবে মুহিম এবং নিচের দিকে কিছু একটা তৈরি হয় না এটা উপরের দিকে তৈরি হচ্ছে নিচের দিকে তৈরি হচ্ছে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নামই হচ্ছে এমব্রায়োনিক রুট বা ভ্রূণমূল এটা তো মনে রাখা বেশ সহজ তাই না ভ্রূণের সময় যে মূলটা তৈরি হচ্ছে রাইট কিছুদিন পর এইটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর কি এটা নষ্ট হয়ে যায় তখন যেটা হয় এইটা আর এটা কানেক্টেড হয়ে যায় বুঝছো মহিম এটার এটা কানেক্টেড হয়ে যায় তাহলে আমরা কাজ করি উপরের দিকে এরকম দিয়ে দিলাম এইটা আর সাদাটা কি করব আমরা দেখো এই যে দেখো এরকম হয়ে গেল এটা কি মাটি এখন তোমরা আমাকে বলো তো এই যে এইটা মাঝখানে আর একটা স্টেজ আছে না এরকম যখন স্টেজ থাকে দিস ইজ ভ্রূণমূল এটার নাম হচ্ছে প্রাইমারি রুট প্রথম মূল আসলো এটা তাই না এটা কি প্রথম মূল আসলো না পৃথিবীতে মুহিম এইটা থেকে এই মূলটা আসলো প্রথম মূল প্রাইমারি রুট থেকে পরবর্তীতে যেটা পাচ্ছ তোমরা এটার নামই কি প্রধান মূল তোমরা আমাকে বলো তো যে এটার নাম কেন ট্যাপ রুট ক্রমান্বয়ে শুরু হয় ঠিক আছে তাহলে দেখো এটাও একটা শুরু
আর একটা হলো এটা ক্রমান্বয়ে শুরু। তাহলে তোমরা আমাকে বলো তো এখানে ট্যাপ বলতে কোনটা বোঝাচ্ছে? এটা এটা না, ডানেরটা না? তোমরা কি বুঝছো? তোমরা আরেকবার দেখে নাও তো, দ্রুত পড়ে আমারে বলো যে বুঝছো কি বোঝো নাই। বুঝছে? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ মুহিব। এখন তুমি আমারে প্রশ্নের উত্তর দাও। এখানে যদি খাদ্য জমে থাকে, আচ্ছা আমি একটা ছবি দেখাই। এরকম একটা উদ্ভিদ, কিন্তু এই যে এই জায়গায় মূলটা এবার একটু এই রকম, মূলটা একটু এইরকম হয়ে গেছে। এটা তো ট্যাপরুট, ট্যাপরুট কি না এরকম দেখতে না? এখন তোমরা আমাকে বলো তো এর ভেতরে যদি খাদ্য জমা থাকে, খাদ্য জমা আছে না, তাহলে এইটার নাম কি আমরা বলবো না সঞ্চয়ী মূল? খাদ্য যেহেতু সঞ্চয় করছে, তাহলে প্রথমত এটা একটা প্রধান মূল, এইটাই ট্যাপ রুট, এবং এইটাই হচ্ছে সঞ্চয়ী মূল, ঠিক কি না? এটাই হচ্ছে সঞ্চয় মূল। আর একটা কি টার্ম ছিল এখানে? আচ্ছা, এইটার নাম আর একটা হচ্ছে রূপান্তরিত প্রধান মূল। একটু দেখো, এটা তো প্রধান মূল তাই না মুহিব? এটার আরেকটা নাম হলো রূপান্তরিত প্রধান মূল। কেন রূপান্তরিত প্রধান মূল বলে আমি বলতেছি, তোমরাই আমাকে বলো তো এটার কি হয়েছে? এটার রূপটা চেঞ্জ হয়েছে না? এইটার এক ধরনের রূপ আর এটার এক ধরনের রূপ না? নিজের রূপটা চেঞ্জ করলো, তারপর সঞ্চয় করা শুরু করলো। তাহলে এমনিতে এটা প্রধান মূল, বাট নিজে যেহেতু রূপটা চেঞ্জ করছে এই জন্য এটার নাম রূপান্তরিত প্রধান মূল। খাদ্য সঞ্চয় করার জন্য এরা রূপান্তর হয়, খাদ্য সঞ্চয় করার জন্য এরা নিজেদের শেপ চেঞ্জ করে, রাইট? তোমরা জেনে রাখবা মাঝে মাঝে মূল ইউজুয়ালি কালারলেস হয়, মাঝে মাঝে মূল কালারফুল হয়, যেমন ক্যারট কমলা কালার। মনে থাকবে? মনে থাকবে? উদাহরণ দাও তো, কি কি উদাহরণ হবে? বইয়ের মধ্যে তো দেওয়াই আছে, মূলা আছে, গাজর আছে, আর কি আছে মুহিব? বিট আছে, রাইট? আমরা এটা শিখলাম। এবার আমরা চলে আসি হচ্ছে অস্থানিক মূল। কিসে আমরা আসবো মুহিব? অস্থানিক মূল বা অ্যাডভেন্টেশিয়াস রুল। অ্যাডভেন্টেশিয়াস বানান ভুল হয়েছে মনে হয়। মনে রাখবা অ্যাডভেন্টিয়াস শব্দের অর্থ হচ্ছে বিদেশ থেকে আসা বা অন্য স্থান থেকে আসা। বিদেশ বা অন্য স্থান হতে আসা। ওকে মুহিব? অন্য স্থান হতে আসা। তাহলে তোমার এখন প্রশ্নের এটা পড়তে বেশ সহজ হইতেছে। সো দিস ইজ মাটি। এটা ছিল বীজ, তাই না মুহিব? এখন কি হয়েছে? উপরের দিকে একটা জিনিস বের হয়েছে এবং নিচের দিকে একটা কালারলেস জিনিস বের হয়েছে, রাইট? ঠিক কিনা মুহিব? সো এটার নাম কি বলো তো, মনে আছে? ভ্রূণমূল, তাই না? ভ্রূণমূল কিনা। এর কিছুদিন পর কি হয়েছে? পাতা টাতা বের হয়েছে, হয়েছে কিনা মুহিব? তখন এইটার নাম হয়ে যায়, তখন এটার নাম কি হয়ে গেল? যেহেতু প্রথম এই মূলটা আমরা পেলাম, এটা তো ভ্রূণ দশায় পাওয়া, এটা প্রথম আমরা পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি। সো দিস ইজ প্রাইমারি মূল, তাই না মুহিব? এরপর কি হয়? এরপর কাণ্ডটা ধীরে ধীরে কমা শুরু করে, এদিকে তখন সবুজ হওয়া শুরু করে, এবং এইটা হয়তো বা এরকম ছিল কোনো এক কারণে, একটু দেখো, কোনো এক কারণে, আচ্ছা একটু চেঞ্জ করি,
এরকম দিয়ে দিল। এই প্রধান মূলটা এখানে ছিল, কোনো এক কারণে এটা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে মুহিম? নষ্ট হয়ে গেছে, যে নাই। তখন তুমি আমাকে বলতে পারো মূলগুলো কোন দিক থেকে বের হবে? এই দিক থেকে বের হবে না, এখান থেকে। এখান থেকে মূলগুলো বের হবে না, আইদার নিচে আসবে, উপরে উঠতে পারে। তাহলে তোমরা আমাকে বলো তো এটা কি প্রধান মূল? এই রুটটা থেকে এখানে যেটা আসার কথা ছিল এটা কি আর আছে এখানে? এখান থেকে যেটা যাওয়ার কথা ছিল নাই, কিংবা থাকতেও পারে, ধরা যাক এটা থাকতেও পারে। তোমরা আমাকে বলো এইটা হচ্ছে প্রধান মূল, এটা কি মুহিব? প্রধান মূল। বাট এই মূলটা কি? এটা হলো বিদেশ থেকে আসা বা অন্য স্থান থেকে আসা মূল। দিস ইজ অস্থানিক মূল। হোয়াট ইজ দিস মুহিব? দিস ইজ অস্থানিক মূল। ঠিক আছে, ডান। তোমরা চিন্তা করো না, নোট কোথা দেওয়া লাগবে আমি দিয়ে দিব না, চিন্তা করো না। দিস ইজ অস্থানিক মূল। মুহিব আরো কয় জায়গা থেকে মূল আসতে পারে? এই যে এখান থেকে মূল আসতে পারে, তাই না? এখান থেকে মাটির নিচে আসতে পারে। সো এইটাও কিন্তু অস্থানিক মূল, এটার নাম হলো স্তম্ভ মূল। স্তম্ভ মূল। এই যে এখান থেকে কিছু মূল আসতে পারে, পারে কিনা মুহিব? এরকম। এটার নাম কি মূল ছিল? এটার নাম ছিল হচ্ছে ঠেস মূল। কি মূল? ঠেস মূল, তাই না? তাহলে তোমরা আমাকে বলো তো এই মূলটা, ঠেস মূলটা, স্তম্ভ মূলটা সবগুলোই কি অস্থানিক মূল না? তাহলে অস্থানিক মূল নানা ধরনের হতে পারে না? ঠেস মূল 2 নম্বর আছে। আর কি হতে পারে মুহিম? স্তম্ভ মূল, যেটা বট গাছ থেকে আসে। আর কি হতে পারে মুহিম? আরো মূল আছে, হ্যাঁ আমি তোরে বলি। নিউমেটোফোর, যেটা হচ্ছে এতে থাকে, এরিয়াল লুট বলা এটাকে। সম্ভবত নিউমেটোফোর, আমি একটু দেখি টার্মটা ঠিক আছে কিনা। সুন্দরবনে যেটা সুন্দরী গাছে থাকে, হ্যাঁ সুন্দরী গাছে, ও আচ্ছা, দ্যাট ইজ কল্ড শ্বাসমূল। দ্যাট ইজ কল্ড শ্বাসমূল। ঠিক আছে। আচ্ছা তোমাদের আমি একটা ছবি দিচ্ছি, দেখো তো তোমরা এই ছবিটার প্রশ্নের উত্তর করতে পারো কিনা। এটা মাটি, একটা উদ্ভিদ, এই যে দেখো এখানে এরকম মূল তৈরি হয়েছে, হ্যাঁ এটার নাম কিন্তু গুচ্ছমূল। উদ্ভিদটা মাটির উপরে এরকম যাচ্ছে, গিয়ে এরকম করে যাচ্ছে সে। তোমরা আমাকে বলো তো এর যে বিভিন্ন ধরনের ঘেরা থাকে না, এই যে এখানে থাকে, এখানে থাকে, পর্বসন্ধি থাকে না মুহিম? থাকে। এখান থেকে মাঝে মাঝে এরকম করে কি মূল তৈরি হয় না, মাটির নিচে যায় না? দেয়ালের মধ্যে যে ঘাসগুলো তোমরা কি খেয়াল করছো? তোমরা আমাকে বলো তো এই যে এই জায়গার মূলটা এটা কি প্রধান মূল? তোমরা একটু চিন্তা করে বলো তো। থানকুনি গাছ, এই যাতা তোমরা এ করতেছো কেন? তোমরা আমাকে বলো এটাও কি অস্থানিক মূল না? বলো এটাও কি অস্থানিক মূল কিনা? হ্যাঁ এটাও অস্থানিক মূল। তাহলে তোমরা কি বুঝছো যে প্রধান মূল কোনটা, কোথা থেকে আসতেছে? একটুকু জানলে দুনিয়ার সব মূল অস্থানিক মূল। একজন জিজ্ঞেস করছে কিভাবে? তুমি আমারে কত গাছের গিরার মধ্যে কি মূল হওয়ার কথা? গাছটা সোজা করো তো, এই গাছটাকে সোজা করো, সোজা করে দেখো তো মূলটা কোথা থেকে নামতেছে। এই লিখন সাহা, কমেন্ট করা বন্ধ করো, কমেন্ট করা বন্ধ করো। আমি তোর কমেন্ট দেখছি বাবা, এত কমেন্ট করতেছো কেন? তোমরা কি বুঝছো? তো আশা করছি তোমাদের অস্থানিক মূল্যেও কোনো প্রবলেম হবে না। তোমরা শুধু বলবা যে ভ্রূণ মূল থেকে যদি মূল উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য যে কোনো স্থান থেকে মূল উৎপন্ন হয়, ভ্রূণ মূল থেকে উৎপন্ন না হয়ে অন্য যে কোনো স্থান থেকে মূল উৎপন্ন হয়, সেগুলোর নামই হচ্ছে অস্থানিক মূল। ঠিক আছে? আচ্ছা, সো এবার চলে আসি আমরা আবার অস্থানিক মূল। এই যে দেখো কেয়া, তোমরা কি জানো কেয়া গাছের ক্ষেত্রে এরকম স্তম্ভ মূল থাকে, যে সরি ঠেস মূল থাকে এরকম। বট গাছ, তোমরা আমাকে বলো বট গাছ, লুক, বট গাছ থেকে এই যে এরকম মূল নেমে আসে না?
বট গাছ থেকে এরকম মূল নেমে আসে না, মূল। তাহলে এই জন্য বট গাছের কথা বলছে। অশ্বত্থ, অশ্বত্থ গাছ কি জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, অশ্বত্থ গাছ কি জিনিস একজন জিজ্ঞাসা। তোমার তোর গাছের পাতা দেখে তো চিনে যাওয়ার কথা। এটা অশ্বত্থ গাছ তুমি দেখছো কখনো? চেহারা দেখে বলো তো কোথায় আছে এটা আমাদের। হ্যাঁ, তোমরা যেটা পাকুড় গাছ বট গাছ ভাবো, এই যে এইরকম পাতা দেখো, এটা কিন্তু আমাদের ওই যে স্কুলে আছে না, যে আমরা ক্রিকেট খেলি, মিনি ক্রিকেট খেলি, ওই জায়গার যে গাছটা, সো আমরা বট গাছ বলি, দ্যাট ইজ অশ্বত্থ গাছ। এই চিনছো কি না? থ্যাংক ইউ, তোমরা অশ্বত্থ গাছ চিনে গেছো। ওকে, সো আমরা প্রধান মূল বুঝলাম, অস্থানিক মূলটা আমরা বুঝলাম। কোনো শব্দ নিয়ে আমাদের কোনো ইস্যু হওয়ার কথা না। যারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এগুলো যারা আমল করবা, ট্রাস্ট বি, সৃষ্টিকর্তা কখনো তাকে মানে ফল দিবে না এমন হওয়ার কোনো সুযোগই নাই। বুঝতে পারছো? এবার চলে আসো গুচ্ছমূলে। আমার মনে হচ্ছে তোমরা গুচ্ছমূলটা পারবা। কয় মিনিট হয়েছে মুহিব? ক্লাস 8:30, তাই না? একটা ব্রেক দিতে হবে। একজন গার্ডিয়ান আসছে, একজন স্টুডেন্ট আসছে, একটু কথা বলতে হবে অফিসে। দেখো, গুচ্ছমূল, তাহলে বলো তো এরকম অনেকগুলো থাকবে না মুহিম? এটা কি আমরা ফাইব্রাস বলবো না? ফাইব্রাস মানে ফাইবার, ফাইবার মানে সুতা, তাহলে সুতার মতো অনেকগুলো কিনা। তাহলে বলো এটা কি লিখতে হবে? তাহলে বলো এটা যদি উদ্ভিদ হয়, এইটা যদি উদ্ভিদ হয়, কাণ্ড, এটা কাণ্ড না? তাহলে বলো তো হোয়াট ইজ ফাইব্রাস রুট বা গুচ্ছমূল? তোমরা বলবা কাণ্ডের উপর থেকে নাকি নিচ থেকে? কাণ্ডের নিচ থেকে। এক গুচ্ছ না অনেকগুলো না মুহিব? এক গুচ্ছ। সরু না মোটা এগুলা? সরু। মূলকে কি বলে? গুচ্ছমূল। ধান গাছে থাকে, ধান গাছ কি একবীজপত্রী? তাহলে বলো তো গুচ্ছমূল কার বৈশিষ্ট্য? ভালো করে মনে রাখো, এগুলা কার বৈশিষ্ট্য? একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, রাইট? আচ্ছা, পরাশ্রয় মূল নিয়ে এবার আমরা কথা বলি। এপিফাইটিক বলো তো। দেখো, ওই ল্যাপটপটা সামনে উপরে আনার একটা ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, যেন আমি এখানে গিয়ে সার্চ করতে পারি। ওকে, টাইম কনজিউমিং এটা। দেখো তো, পরাশ্রয়ী মানে কি? পর বলতে অন্য উদ্ভিদ বোঝাচ্ছে না? তার উপর আশ্রয় নেয়, ঠিক কি না? এপি মানে কি? উপরে। ফাইট মানে কি? প্লান্ট বা উদ্ভিদ। তাহলে অন্য প্লান্টের উপরে যারা জন্মায় তাদেরকেই বলা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। তাদের মূলকে বলা হয় পরাশ্রয়ী মূল। তোমরা এবার আমাকে বলো তো, এটা একটা গাছ, এই গাছে যদি এরকম থাকে, ওই উদ্ভিদটার কি? এটা একটা উদ্ভিদ, এই গাছের মধ্যে আছে। তোমরা আমাকে বলো তো, এই উদ্ভিদটার কি একটা মূল থাকবে এরকম, নাকি সুতার মতো মূল হওয়া জরুরি? বলো। সুতার মতো হলে কি করতে পারবে মুহিব? একটু জড়ায় টড়ায় ধরতে পারবে না একে? পারবে কি না? তাহলে দুই পাশটা জড়ায় ধরতে পারে, রাইট? তাহলে এবার বলো আমাকে, এই উদ্ভিদটার নাম কি? দিস ইজ কল পরাশ্রয়ী উদ্ভিদ। আর এই যে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পরাশ্রয়ী মূল বা এপিফাইটিক মূল। এটার পরাশ্রয়ী মূল। আর এই যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ, এটা একটা উদাহরণ হচ্ছে অর্কিড। আমি তোমাদের এখনই অর্কিডের ছবিটা দেখাচ্ছি, খুবই সুন্দর লাগবে তোমাদের। হ্যাঁ, অর্কিড কিন্তু খুব ফেমাস উদ্ভিদ। তোমাদের আমি অর্কিডটা দেখাচ্ছি।
আচ্ছা, অর্কিড না দিয়ে আমি তোমাদের হচ্ছে এপিফাইটিক রুট দেখাই। এপিফাইটিক রুট, দেখো তো এপিফাইটিক রুট চিনতে পারছো কি না? এটা হচ্ছে ফাইট, তার উপরে থাকে এই রুটগুলা, এই জন্য এটাকে বলা এপিফাইটিক। ওকে, দিস ইজ এপিফাইটিক রুট। প্রশ্ন হলো যে এই উদ্ভিদগুলো কেন আর একটা উদ্ভিদের উপরে থাকে? জানার দরকার নেই, তবুও বলি। আচ্ছা তুমি আমাকে বলো তো যে তোমার মাত্র নিড হচ্ছে দুইটা জিনিসের, একটা ধরা যাক এ আর একটা হলো বি, তাহলে সি ডি ই এফ জি এইচ এর দরকার নাই, তাহলে তুমি কেন ওই জায়গায় থাকবা যেখানে সব পাওয়া যায়? যেখানে দুইটা নিড হইলে হয় সেইটাতে থাকবা। তাহলে দেখো এই উদ্ভিদটা যদি নিচে থাকতো, দুনিয়ার সবই পাইতো, কিন্তু তার দরকার যতটুকু সে এখানে থাকলেই পায়, তাহলে সে এখানে থাকবে কি না? সে এখানে থাকবে। কেন থাকবে? এর পক্ষে আরো যুক্তি হচ্ছে এখানে থাকলে সূর্য আলোক বেশি পাওয়া যাবে। নিচে থাকলে সমস্যা, আঘাত হইতে পারে, উপরে যাইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। উপরে থাকলে একটা সুবিধা হলো যে সে একা থাকতে পারে, কোনো একটা প্রাণী এসে তাকে আঘাত করবে না, খাবে না। তা তোমরা আমাকে বলো, সেফটিও উপরে বেশি, আমার নিট খুব মিনিমাম, যা যা পাচ্ছি তাই পাচ্ছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো সূর্যের কাছাকাছি থাকতে পারতেছি আমি। গাছের যত নিচে থাকবে সূর্য আলোক তত কম পাবে, গাছের যত উপরে থাকবে উপরের দিকে তারা তত বেশি সূর্যালোক পাবে। তোমরা কি বুঝছো এপিফাইটিক রুটগুলো বা এপিফাইটিক উদ্ভিদগুলোর এক্সট্রা সুবিধা কি? ওকে, যা নিট তাই পায়, সূর্যের কাছাকাছি থাকতে পারে, নিচে থেকে উপরে একটু সেফ বেশি। ওকে মুহিব, তো পরাশ্রয় কি? অর্কিড। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। 1-2 না, একটা 15 মিনিটের একটা ব্রেক নিতে হবে। আশ্চর্য, 15 মিনিট পর কি আমি তোমাদের পাবো রে মুহিব? মুহিব তুমি দিতে পারবে না? কেন লিখে দিব, দাঁড়াও। হুম, এই যাস। 15 মিনিট আছে।
চলে আসো। এই সাবাস। নগ্নবীজের নোটের আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আমার মনে ছিল না গতকালকে। নগ্নবীজের নোটের আমি ব্যবস্থা করতেছি। তুমি এটার কথা বলছিল না, এই যে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন মূল শেষ করেছি। আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এবার কাণ্ড দেখব, ঠিক আছে? ওকে, তোমরা জানো কাণ্ড কোন অংশটা, স্টেম কোন অংশটা? মূল দেহটাকে বলা হয় স্টেম, যেইটা অন্য অন্য পর্শনগুলো ধরে রাখে। মাটির উপরে ইউজুয়ালি তারা থাকে। কাণ্ড কোথায় থাকে? মাটির উপরে থাকে। তাহলে দেখো, কাণ্ড সাধারণত বিভিন্ন ধরনের হইতে পারে। দেখো, ছোট ছোট টার্মগুলো আগে এখান থেকে বোঝার চেষ্টা করো। আম গাছের কাণ্ডের কথা ভাবো, নিরেট, মানে ভেতরে ফাঁপা না। কেউ ফাঁপা হইতে পারে, যেমন বায়বীয়। এটা কিন্তু ফাঁপার কথা বলতেছে, বুঝছো? সরি সরি, বায়বীয় বলতে বোঝাচ্ছে যেটা বায়ুমণ্ডলে, মানে মাটির বাইরে আছে। আর দণ্ডাকার বলতে বোঝাচ্ছ কি জিনিস? তাহলে একটা উদ্ভিদের দেখো, এটা, এই কাণ্ডটা বায়বীয়, মানে বায়ুমণ্ডলের সংস্পর্শে আছে। 2 নম্বর হচ্ছে দণ্ডাকার। 3 নম্বর হচ্ছে যে এটা নিরেট, হইতেই পারে, ফাঁপাও হইতে পারে। এখন প্রশ্ন হলো, এতে পর্ব থাকে এবং মধ্য পর্ব থাকে, দুইটা থাকে। তোমাদের আমি শেখাইছিলাম না পর্ব এবং মধ্য পর্ব কি জিনিস? কাণ্ড। তাহলে কাণ্ডের বিভিন্ন জিনিস দেখবো আমরা, পর্ব দেখবো, মধ্য পর্ব দেখবো, এবং আরেকটু দেখি কি কি টার্ম আছে, সেই টার্মগুলো আমরা একবারে নিয়ে আসি। কাণ্ড কণ্টকিত হইতে পারে, এটা তো তোমরা জানো যে একটা গাছের কাণ্ডে কাটা থাকতে পারে। রোমযুক্ত হইতে পারে, মানে একটা কাণ্ডের মধ্যে চুলের মতো বের হইতে পারে, এটাও তোমরা জানো। বা মসৃণ হইতে পারে, কিছুই নেই। এরও ব্যতিক্রম হইতে পারে, নানা ধরনের হইতে পারে। সো এখন আমরা পর্ব এবং মধ্য পর্ব দেখব। সো হিয়ার ইজ মাটির লেয়ার। ওকে, তাহলে বলো তো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? পর্ব। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? পর্ব। রাইট? হোয়ার ইজ মধ্য পর্ব? তাহলে এই যে এই জায়গাটার নাম হলো মধ্য পর্ব। মধ্য পর্ব বা পর্ব মধ্য দুইটাই হতে পারে। তো পর্ব মধ্যটা আমার কাছে বেশি মানে স্পেসিফিক টার্ম মনে হয়। ঠিক আছে, এখন দেখো, পর্ব বলতে বোঝাইছে যেখান থেকে পাতা গজায়। ইউজুয়ালি মধ্য পর্ব বা পর্ব থেকেই পাতা গজায়, যত সময় আমরা এগুলো পাবো। এখন আমরা একটু নিচে আসি, কাণ্ড কত ধরনের হইতে পারে দেখো। ফাঁপা কাণ্ড হইতে পারে, রাইজোম হইতে পারে, টিউবার হইতে পারে, বাল্ব হইতে পারে, রানার হইতে পারে। ঠিক আছে, সবার আগে আমরা দেখবো হচ্ছে ফাঁপা কাণ্ড কি জিনিস। ওকে, এইটা হচ্ছে ফাঁপা বা ফিস্টুলার কাণ্ড। হ্যাঁ, এটা মাথায় রাখবা, ফতে ফিস্টুলা, ফতে ফিস্টুলার স্টেম। এখন দেখো, ফাঁপাটা গোলাকার মনে হচ্ছে না মুহিব? তাহলে ফাঁপাটা কি ধরনের হতে পারে? এই জায়গাটা এরকম গোলাকার হইতে পারে, চার কোণাকার হইতে পারে, ত্রিকোণাকার হইতে পারে। কিছু ঘাস আছে দেখবা, হাত দিয়ে টান দিলে মানে হাত কেটে যাবে। 3 কোণা কাণ্ড কিন্তু এদের। ঠিক আছে, রোম কি মানুষের লোমের মতো? হ্যাঁ, কিছুটা মানুষের লোমের মতো, বাট এইরকমও হইতে পারে, আর একটু পুরু হইতে পারে। তো প্রিয় স্টুডেন্ট, আমরা কিন্তু 3 ধরনের পাইলাম কাণ্ড। ওকে, গোলাকার পাইছি, 4 কোণাকার পাইছি,
তারপর হচ্ছে ত্রিকোণাকার পাইছি। এখন যেটা তোমাদের জানতে হবে, লামিয়েসি, এটা হচ্ছে সাইপার এসির ক্ষেত্রে এটা দেখা যায়, সাইপার এসির ক্ষেত্রে, আর এটা হচ্ছে ল্যামিয়েসির ক্ষেত্রে দেখা যায়, লামিয়েসি উদ্ভিদের ক্ষেত্রে। তো যারা মনে রাখতে পারো না তাদেরকে আমি বলি, এই যে দেখো এল না, এটা এল না, তাহলে এলটাকে কিন্তু আমরা সহজেই চার কোণাকার করতে পারি, ঠিক আছে। এবার আমরা সাইপার এসির ক্ষেত্রে, সি না, এটা সি না, তাহলে সিটাকে আমরা ইজিলি কি করতে পারি, তিন কোণাকার করতে পারি। দেখছো মনে রাখার ট্রিক, সি তিন কোণাকার, সাইপার এসির ক্ষেত্রে তিন কোণাকার কাণ্ড দেখা যায়, তিন কোণাকার ফাঁপা কাণ্ড দেখা যায়, তিন কোণাকার ফিস্টুলার কাণ্ড দেখা যায় সহজ। লামিয়েসি এল, তাহলে চার কোণা, তাহলে লামিয়েসির ক্ষেত্রে দেখা যায় চার কোণাকার ফাঁপা কাণ্ড। ওকে, তোমরা কি আমার কথা বুঝতেছো কি না বলো তাড়াতাড়ি। সো দিস ইজ ফাঁপা কাণ্ড আমরা বললাম, ফিস্টুলার কাণ্ড। ওকে, এখন আমরা চলে আসি পরের আরেকটাতে, সেটা হলো রাইজোম। কিসে এখন আমরা দেখবো রাইজোম। প্রিয় স্টুডেন্ট দেখো, রাইজো শব্দের অর্থ কিন্তু মূল, রাইজো শব্দের অর্থ মূল। রাইজোম কিন্তু ইউজুয়ালি ভূনিম্নস্থ হয়, আর এরা নিজেদের রূপটা একটু চেঞ্জ করে। কেমন চেঞ্জ করে একটু পরে আমরা দেখব। দেখো রাইজোম মানে হচ্ছে মূল, তাহলে রাইজোম এক ধরনের অ্যাকচুয়ালি, আচ্ছা দেখো না, আমরা কি পড়তেছি, কাণ্ড পড়তেছি না, আমরা কি কাণ্ড পড়তেছি না, কিন্তু দেখো এই রাইজো শব্দের অর্থ কিন্তু আবার মূল। তাহলে রাইজোম কথাটা শুনলে আমরা প্রথমে যেটা ভাববো আসলে মূল। দেখো খেয়াল করে দেখো, মূল, কিন্তু এটা আসলে কাণ্ড। তাহলে রাইজো কথাটা বা মূল কথাটা কেন বলছে, কারণ এটা মাটির নিচে থাকে, মূলের মতো দেখতে। এটা কিসের মতো, মূলের মতো দেখতে। তাহলে আরেকবার ভাবো, রাইজো মানে মূল বলতেছে, কিন্তু রাইজো মানে তো কাণ্ড। তাহলে রাইজোম কেন বলতেছে যে এটা আসলেই কাণ্ড, বাট এটা দেখতে মূলের মতো। তাহলে মূলের মতো যদি হয় তাহলে কোথায় যাবে, মাটির নিচে। তাহলে মাটির নিচে গেল মানে কি, নিজের রূপ চেঞ্জ করলো না, তাহলে এটা একটা রূপান্তরিত কাণ্ড। তুমি কাণ্ড, তুমি গেছো মাটির নিচে, তাহলে তুমি তো তোমার রূপ চেঞ্জ করছো, তাহলে তুমি রূপান্তরিত কাণ্ড। তুমি কাণ্ড, মাটির নিচে গেছো, তাহলে তুমি রূপান্তরিত কাণ্ড। মাটির নিচে যেহেতু গেছো, আমরা এটাকে বলবো দেখতে কিছুটা মূলের মতো, ভূনিম্নস্থ, ঠিক আছে। এখন মাটির নিচে যখন যাবে এটা কি হবে জানো, আনুভূমিকভাবে বর্ধিত হয়, আনুভূমিকভাবে বর্ধিত, মানে আদা রসুন এগুলো হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। সো এখানে দেখো ভালো করে লিখছে, মূল নয়, আমি তোমাদের দেখাচ্ছি। রাইজোম, রাইজো মানে হচ্ছে মূল। তাহলে আমরা লিখতে পারি এইরকম করে, কালার চেঞ্জ করে দিই আমি, মূল নয় কিন্তু মূলের মতো কাণ্ড। মনে থাকার সহজ না, রাইজো মানে মূল কিন্তু মূল নয়, এটা হচ্ছে মূলের মতো কাণ্ড। তাহলে বলো তো এটা কি থাকবে, মূলের মতো যেহেতু বলছে, তাহলে ভূনিম্নস্থ, মাটির নিচে যাবে। ভূনিম্নস্থ সোজা পাশে যায় তাহলে তো এটা মূলই হয়ে গেল, কিন্তু মাটির নিচে গিয়ে কি করবে, এটা আনুভূমিক ভাবে থাকবে। আনুভূমিক আমি তোমাদের দেখাচ্ছি, এইরকম কোন একটা উদ্ভিদের মাটির নিচে গেল সে, এই যে দেখো এদিকে বাড়তেছে, দেখছো এদিকে বাড়তেছে। তাহলে মূলটা কোথায়, মূলটা কিন্তু এই যে এখানে, দেখছো এগুলো কিন্তু মূল। সো এই কালারটা হচ্ছে মূল, আর এইটা কি, এইটা হলো কাণ্ড। মাটির নিচে গেছে না এটা, তাহলে আমরা এই কাণ্ডটাকে কি বলবো, তুমি তুমি তোমার রূপ চেঞ্জ করছো, রূপান্তরিত। উপরে থাকলে তোমাকে আমি সরাসরি কাণ্ড বলতে পারতাম, মাটির নিচে গেছো কেন, তাহলে তুমি বহুরূপী, তুমি রূপান্তরিত কাণ্ড, ঠিক আছে। আদা এরকম কিন্তু, হলুদ কিন্তু এরকম। তো তোমরা যারা এটা ট্রিক দ্বারা মনে রাখতেছো, আমি এইভাবে মনে রাখি, আহ রাইজোম বা আহারে, আহ রাইজোম, এই যে দেখো
আদা, হলুদ। আর কোনো নাম দেওয়া আছে কিনা মুহিব দেখো তো? রাইজমে না, শুধু আদা হলুদ দিয়ে দিছে। এই বলো তো তোমরা এই জায়গায় বুঝছো কি না? কোন শব্দটা নিয়ে তোমাদের ইস্যু আছে তোমরা একটু দ্রুত বলো, আমি এটা সলভ করে দিয়ে দিই। বলো সবাই। হ্যাঁ জি জি জি, হলুদও কিন্তু কাণ্ড, মনে হয় কিন্তু মূল, হলুদ কিন্তু কাণ্ড। তাহলে এটা কি? রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত বলে এটা মূলের মতো মনে হয়। বলো এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? আমি ঢেকে রাখছি, কমেন্টে বলো। কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। আচ্ছা তোমার কি মনে হয় যে এগুলো একদিন পড়লে মনে থাকবে? জিনে একদিন পড়লে মনে থাকবে না, সময় লাগবে, শ্রম দিতে হবে, বারবার পড়তে হবে। আমি নিজে পড়াইতে গেলে আমি নিজে ঠেকে যাই, আর তুমি তো স্টুডেন্ট, ফার্স্ট টাইম পড়বা, আরও অনেক সাবজেক্ট পড়বা। সো প্লিজ শ্রম দিবা। আজকে আমরা এখান থেকে শেষ করব। এবার চলে আসে আমরা টিউবার। কিসে আসবো মুহিম? টিউবার। টিউবার মানে কি? টিউমারের কথা মনে পড়তেছে না? টিউমার মানে কি মুহিম? গোল না? তাহলে গোল গোল যেগুলো আমরা দেখি এগুলোই কিন্তু হচ্ছে কাণ্ড। এই যে দেখো আলু কিন্তু, টিউবার কিন্তু গোল গোল, তাহলে গোল গোল আগে আমরা আলুর কথা ভাবি। সো আলু একটি কাণ্ড। কি কাণ্ড? টিউবার কাণ্ড। তোমরা এবার আমাকে বলো তো, আলুটা কি মাটির নিচে যাচ্ছে না? তাহলে ভূনিম্নস্থ কথাটা থাকবে না? বলো তো ভূনিম্নস্থ থাকবে কিনা? তাহলে ভূনিম্নস্থ হবে। আলু যেহেতু টিউবারের মতো বা টিউবার, তাহলে স্ফীত হবে না? স্ফীত হবে। বাট মনে রাখবা মিষ্টি আলু কিন্তু মূলের রূপান্তরিত অংশ, কাণ্ড নয়। আমি দেখাচ্ছি। টিউবার কি দ্বারা মনে রাখবো? টিউমার বা স্ফীত। কেমন একটা স্ফীত? আমরা এক কাজ করি গোল। তাহলে বুঝছো টিউবার কি জিনিস? গোলাকার জিনিস। তাহলে আমরা একটা উদাহরণ দিচ্ছি। আলু গাছের কাণ্ড হচ্ছে এটা, ধরা যাক। ওকে, তাহলে তোমরা একটু দেখো, এই যে এটার মাথাটা একটু গোল হয়ে গেল, এটার মাথাটা একটু গোল হয়ে গেল, এটার মাথা একটু গোল, এটা আলু পেয়ে গেলাম আমরা। পাইছি কিনা মহিম? তাহলে প্রশ্ন হলো এগুলো কোথায়? মূলগুলো কোথায়? মূলগুলো এই যে দেখো এখানে, এই যে মূল দেখছো, মূলগুলো আমরা পেয়ে গেলাম। সো দিস ইজ টিউবার। আবার টিউবার কিন্তু মূল মনে করবে অনেকে, সো আমরা এখানে লিখবো কাণ্ড। ওকে, আর মাটির নিচে থাকবে এরা, ভূনিম্নস্থ। উদাহরণ কি? আলু। তাহলে এবার আমরা দেখি হচ্ছে মিষ্টি আলু। ঠিক আছে মুহিম? মাটি, মিষ্টি আলু কি বলছে মুহিম? রূপান্তরিত, রূপান্তরিত কাণ্ড বলছে না? না না, মিষ্টি আলু মূল, মূল। মিষ্টি আলু হচ্ছে মূল। এই যে দেখো মিষ্টি আলু মূল। দিস ইজ মূল, বাট রূপ চেঞ্জ করেছে। আমি এইভাবে মনে রাখি, মতে মিষ্টি আলু, মতে কিন্তু মূল। কোন ধরনের মূল? রূপান্তরিত মূল। ঠিক আছে, তাহলে আলু এবং মিষ্টি আলু যখন পাশাপাশি আসবে মনে রাখা খুব সহজ। মিষ্টি আলুটাই রূপান্তরিত মূল, তাহলে আলুটা হচ্ছে কাণ্ড। ঠিক আছে, ঠিক আছে, ডান। এখন আমরা শেষের দিকে চলে আসি, আর একটা মনে হয় পড়ালেই শেষ, সেটা হচ্ছে বাল্ব এবং রানার। ঠিক আছে মুহিম? বাল্বের ক্ষেত্রেও দেখো ভূনিম্নস্থ। তোমরা কি একটা জিনিস দেখতেছো? এটাও ভূনিম্নস্থ, এটাও ভূনিম্নস্থ, রাইজমটাও ভূনিম্নস্থ, ফাঁপাকাণ্ডটা আবার হচ্ছে উপরে। তাহলে মোটামুটি সবাই ভূনিম্নস্থ। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে কিন্তু
কনফিউজড হই আমরা, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যদি এইটা নিয়ে কোনো ক্যাচাল কখনো ভাবো তাহলে তোমরা এইভাবে মনে রাখবা যে কোনগুলো আসলে কাণ্ড। দেখো তো, কাণ্ড ক দিয়ে শুরু হয় না, কাণ্ড ক দিয়ে শুরু হয় না। কটা কি বয়ের মতো না মহিম? কটা বয়ের মতো কিনা দেখো তো, রাইজোমটা বয়ের মতো কিনা, বাল্বটা বয়ের মতো কিনা, রটা বয়ের মতো কিনা। শুধু টিউবারটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তাহলে বটি, তুমি বটি মনে রাখতে পারো কিংবা তুমি রুটি মনে রাখতে পারো, তাহলে তোমার পড়ালেখাটা খুব সহজ হয়ে যাবে, যেমনি মনে রাখো আর কি। তাহলে তোমার আসলে কোনগুলো কাণ্ড, কারণ একটু পর তো আমরা এই যে আগে তো মূল পড়ে আসছি, প্রবলেম হবে। ওকে, তাহলে আমরা এইভাবে মনে রাখবো, রতে রাইজোম, বতে বাল্ব, রতে রানার, টিতে টিউবার, রাইট? তাহলে তোমরা এখানে এক এক কাজ করবা, কোনটা কি আলাদা আলাদা করে লিখবা। আমি একটু লিখে দিই, কাণ্ড। ওকে, কাণ্ড আমরা কি দ্বারা মনে রাখতেছি? ব দ্বারা মনে রাখতেছি, র দ্বারা মনে রাখতেছি, এটা দ্বারা মনে রাখতেছি, টি দ্বারা মনে রাখতেছি। দেখছো, রুটি দ্বারা মনে রাখতেছি। তো আমরা এক এক করে আসি। যখন এটা ব তখন এটা বাল্ব, যখন এটা র তখন এটা রাইজোম এবং রানার, তাই না? যখন এটা টি তখন এটা হচ্ছে টিউবার। তো আশা করছি তোমার আর প্রবলেম হবে না যে কারা কারা কাণ্ড। তোমরা কি চাও যে আমি অনেক বেশি লিখবো? আজকে এখন জানি অনেক বেশি লিখতেছে, আমার ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে কি জানে। তোমরা কি চাও আমি এরকম খালি লিখে দিই, তোমরা এগুলা? আগে আমি বেশি বেশি কথা বলতাম, কনসেপ্ট বোঝাইতাম, তো একটা সময় গিয়ে দেখলাম আমি যে সব টিচাররাই লিখে লিখে দেয়। তো আমিও প্ল্যান করলাম যে আমি একটু লিখে লিখে দিই, তাহলে পোলাপান্না একটু শেয়ার টেয়ার করবো। ও মাই গড, রাজীব ভাই এত সুন্দর সুন্দর জিনিস লিখে দিয়েছে, এগুলো তো আর কোথাও পাওয়া যায় নাই, চলো রাজীব ভাইয়ের কাছে। রাইজম, টিউবার, লাস্ট কোনটা ছিল মহিম? লাস্ট যেটা ছিল বাল্ব ছিল আর রানার ছিল। এখন আমি একটু বাল্বটা দেখাই। দেখো, বাল্ব মাটির নিচে যাবে বাট কিন্তু সংক্ষিপ্ত হবে, বুঝছো? সংক্ষিপ্ত হবে, নিজের একটু রূপটা চেঞ্জ করবে, ঠিক আছে? আমি একটু দেখাই তোমাকে। মনে রাখবা, বাল্ব বলতে চেহারাটা একটু এরকম হবে, ইলেকট্রিক বাল্বের মতো। ইলেকট্রিক বাল্ব এরকম না? বলো তো, কিছুটা এরকম না? তাহলে বলো তো, এটা দেখে মনে হচ্ছে না আদা রসুনের কথা মনে পড়তেছে না? আদা রসুনের কথা মনে পড়তেছে। তাহলে দেখো, আদা রসুন তাহলে একটু যাবে, খুব বেশি যাবে না কিন্তু। মূলটা আমরা একটু আলাদা করে দেই, হেয়ার ইজ মূল। সো হেয়ার ইজ মূল। তাহলে বলো, এটা যদি মূল হয় তাহলে এই অঞ্চলটার নাম কি? কাণ্ড না? কাণ্ডটা নিজের একটু রূপ চেঞ্জ করছে না? তাহলে আমরা এখানে কি রূপান্তরিত লিখবো না? রূপান্তরিত লিখবো কিনা মুহিম? এখানে আরেকটা জিনিস আমরা লিখবো, দেখো এরা কিন্তু ভূনিম্নস্থ, মাটির নিচে চলে আসছে। ভূনিম্নস্থ কিনা? 2 নম্বর হচ্ছে এরা কি মোটামুটি অল্প একটু আসছে না? সংক্ষিপ্ত, একটু সংক্ষিপ্ত, অল্প একটু জায়গার মধ্যে। তাহলে এক্সাম্পল কি বলতো? এক্সাম্পল হচ্ছে পেঁয়াজ, আর একটা হচ্ছে কি মুহিব? রসুন। এগুলো মনে রাখা খুব কঠিন কিছু না, এই জন্য এগুলোর আমি ট্রিক তেমন একটা দিচ্ছি না। এখন আমরা চলে আসি রানার। বলতো, মানুষ পুলিশ আর থানা দেখলে রান করে না, দৌড়ে পালায় না? রানার মানে কি? চোর, যে যে খারাপ।
তাহলে থানা পুলিশ দেখলে পালায়, তাহলে মনে রাখবা রানার বা পালানো ব্যাপারটা থাকে থানার সাথে সম্পর্ক। তাহলে বলো রানারের উদাহরণ কি? পালানো। পালানো মানে কি? থানা পুলিশ। আর থানা পুলিশ মানে কি? থানকুনি, তাই না? তার থানা, থানকুনি, রাইট? তাহলে রানারের উদাহরণ কি? থানকুনি। ডান। এখন আমরা একটু দেখি, দেখো থানকুনির ক্ষেত্রে কি ঘটনা ঘটে। এই যে দেখো, এদের দুর্বল কাণ্ড থাকে, ওকে, ফলে মাটির উপরে এরা পড়ে থাকে। পর্বগুলার নিচে অস্থানিক মূল এবং উপরে পাতা বের হয়, ঠিক আছে? পর্বগুলার নিচে এবং নিচে মূল, উপরে পাতা। আমি একটু তোমাকে দেখাই। আচ্ছা একটু দাঁড়াও না, তোমাদের একটা জিনিস চেক করে দেখি। আচ্ছা, পর্ব এবং মধ্য পর্ব নিয়ে একটু আমি এলোমেলো করে ফেলছি, হ্যাঁ, তোমাদের একটু আমি দেখাই। ওইটা নিয়ে কনফিউশন হইতেছিল, এখানে গিয়ে আটকে গেছে এই জন্য। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, এটা মধ্য পর্ব, এটা মধ্য পর্ব, আর এইটার নাম অ্যাকচুয়ালি পর্ব। কারণ পর্ব মানে আমি কিন্তু সেদিন শিখাই দিয়েছিলাম না, নোড। আর নোড মানে কি? উঁচু জায়গা না, উঁচু স্থান না? তোমরা কি এটা তখন কেউ টের পাইছিলা? যখন আমি তখন পড়াইতেছিলাম তখন কি কেউ টের পাইছিলা? টিউবার আর রাইজম একই না, টিউবারগুলো একটু এরকম থাকে আর কি, স্ট্রেইট থাকে টিউবারগুলো, আর রাইজমগুলো ভূমির সাথে আনুভূমিকভাবে ছড়িয়ে পড়ে। ওই যে আমার খটকা লাগছিল, ভেরি গুড, তখন আমাকে বলো নাই কেন? তো এই জন্য আমি এখানে আটকে গেছি। তার মানে দেখো, বায়োলজি মুখস্থ করার জিনিস না, মুখস্থ করবা তো কোনো জায়গায় কোনো জায়গায় আটকে যাবা। আমি নিজেই আটকে গেছি। এক কাজ করি, হিয়ার ইজ মাটি, থানকুনিটাকে আমরা এক কাজ করি, এই দেখো উপরে, তাহলে মাটিতে এরকম পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে মাটিতে পড়ে থাকবে। তাহলে বলো তো এখানে পর্ব কোনগুলো? এগুলো না, এই যে এটা, এই জায়গাটা, সরি আমি একটু অন্য সাইডে দিই। এটা একটা পর্ব, এইটা একটা পর্ব, এটা একটা পর্ব, এই যে এটা একটা পর্ব ধরে নিলাম, হ্যাঁ, এগুলোর নাম কি? পর্ব। তাহলে একটা দারুণ জিনিস এদিকে করা যাচ্ছে, দেখো এখান থেকে কিছু আমরা মূল নিচে দিতে পারতেছি, তাই না মুহিম? আর আমরা চাইলে উপরে কিছু আমরা পাতা দিতে পারতেছি, রাইট? এখানে আমরা উপরে কিছু পাতা দিতে পারতেছি, উপরে কিছু পাতা, উপরে কিছু পাতা, আর এই জায়গা থেকে কিছু আমরা মূল দিতে পারতেছি। দেখো তো হচ্ছে কি না। এক, কাণ্ডটা দুর্বল। আচ্ছা, দুর্বল বলেই তো থানা পুলিশ থেকে পালাইতেছে, তাই না? ওর মন দুর্বল, তো এই জন্য থানা পুলিশ দেখে পালাচ্ছে, থানকুনি। কাণ্ড দুর্বল। দুই, সেটা হলো পর্ব। দেখো পর্বের একটা হলো উপরে আর নিচে। পর্বের উপরে পাতা আর নিচে মূল উৎপন্ন হচ্ছে। তাহলে বলো তো এই মূলগুলোর নাম কি? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, রানার বলতে অ্যাকচুয়ালি হচ্ছে দুর্বল কাণ্ডটাকে বোঝাচ্ছে, বুঝছো? রানার বলতে দুর্বল কাণ্ডটাকে বোঝাচ্ছে। তাহলে এই যে দেখো, কাণ্ড দুর্বল, এই দুর্বল কাণ্ডটাকে কি বলা হয়? রানার। কারণ আমরা তো কাণ্ডই পড়তেছি, তাই না মুহিম?
কাণ্ড, বাট এটা কি কাণ্ড হবে? দুর্বল কাণ্ড। এখন দুর্বল কাণ্ডের ক্ষেত্রে কি হইলো, দুর্বল যেহেতু তাহলে সে দেয়াল থেকে খসে পড়তে পারে, খসে পড়তে পারে বলে এই জন্য দেখো নিচে নিচে কি করছে, মূল দিয়ে দিয়ে দেয়ালের মধ্যে আটকে গেছে, তাই না মুহিব? আমাদের স্যাঁতস্যাঁতে দেয়ালগুলোতে কিন্তু থানকুনি পাওয়া যেত। আমি একদিন পত্রিকা পড়ে দেখছি যে থানকুনি পাতাকে ঘিয়ে ভেজে আগে নিয়ে আসবা, শুকাবা কি শুকাবা না ভুলে গেছি, থানকুনি পাতাকে ঘিয়ে ভেজে যদি ওইটার রস পান করা যায় তাহলে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। তো এইটা একবার ব্যবস্থা করা হয়েছিল, ঘি পাওয়া যায় না, তেলের মধ্যে ভাজা হয়েছে, রস পাওয়া যায় না, ভাজার পরে তেল খাওয়া হয়ে গেছে, কাজের কাজ কিছু হয় নাই, জ্ঞান ট্যান তো কিছুই বাড়ে নাই। আবার মাঝে মাঝে যখন আমি নিজেকে যখন অনেক জ্ঞানী জ্ঞানী ভাবি নিজেকে, তখন মনে হয় ওই দিনে খাইছিলাম বলে আজকে জ্ঞান বাড়ছে। বুঝতে পারছো মুহিম? থানকুনি পাতার রস ঘিয়ে ভেজে খেলে, রস আবার ঘিয়ে ভেজে না ঘিয়ে ভেজে রস করা, আমি তো কনফিউজড হয়ে গেছিলাম তখন, কি এক ক্যাসাল, থানকুনি পাতার রস ঘিয়ে ভেজে, পাতার রসটাকে ঘিয়ে ভাজতে হবে, আমি তো ভুল করছিলাম, পাতাটাকে ঘিয়ে ভেজে রস বানাইতে গেছিলাম। ও এই জন্য আমার মাথা সবসময় উল্টাপাল্টা কাজ করে মুহিম। আল্লাহ, কি অপরাধ করছি, রাইট? আচ্ছা, সো এই ছিল আমাদের রানার নিয়ে আমাদের কথা শেষ। আমাদের মনে হয় না যে আর কোনো পড়া আছে এখানে। তোমরা আমাকে বলো তো, এই মূলগুলো কি অস্থানিক মূল ছিল না? মূলগুলো কি অস্থানিক মূল ছিল না বলো তো, ছিল কি না? আসলে জি না, জি না। তোমরা কখনো হার্বাল ওষুধ খাবা না। তোমাদের অনেকের ফ্যামিলি হয়তো বা হার্বাল বিজনেস আছে ওষুধের, তো তোমরা এটাকে আলাদাভাবে নিও না। আমার বাবা ভিলেজ ডক্টর, তো ভিলেজ ডক্টরদের, আমরা যারা ডক্টর, রেজিস্টার্ড ডক্টর, আমরা বলি কোয়াক। কোয়াক মানে হাতুড়ে চিকিৎসক। একটা সময় কিন্তু কোয়াকের দরকার ছিল, ছোটোখাটো অন্তত ওষুধ টষুধ দিত, কিছু না কিছু করতো, ট্রেনিং দিত গভর্নমেন্ট। কিন্তু এখন যে পরিমাণ ডাক্তার, এখন কিন্তু কোয়াকের প্রয়োজন উঠে গেছে। যে পরিমাণ হচ্ছে হেলথ ব্যবস্থা, এবার গ্রাম পর্যন্ত, ইউনিয়ন সাব সেন্টার পর্যন্ত চলে গেছে, কোয়াক কিন্তু উঠে গেছে, কিন্তু এখনও ওই যে তারা বংশসূত্র আছে। আমার বাপ বলতো, যুদ্ধের আগে থেকে, 1 বছর আগে থেকে আমি ডাক্তারি করি, তুই আমার থেকে বেশি বুঝোস, আমারে বলে। শোনো, যুদ্ধের 1 বছর আগে থেকে করুক না কেন, কিংবা 600 বছর ধরে ডাক্তারি করুক না কেন, রেজিস্টার্ড ডক্টর বই পড়ে এসে ডাক্তারের সাথে কখনো তুলনা হবে না। ডাক্তার ডাক্তারই, বুঝতে পারছো? তো আমি কেন তোমাদের বলবো হার্বাল ওষুধ খাইও না, এর একটা কারণ আছে। একটা গাছের মধ্যে অনেক ধরনের উপাদান আছে। একটা গাছের মধ্যে কি আছে মুহিম? অনেক উপাদান আছে। তোমার জন্য দরকার একটা উপাদানের, কিন্তু এই 3টা উপাদান নিয়ে তুমি কি করবে? এগুলো তোমার কিডনি ড্যামেজ করবে, লিভার ড্যামেজ করবে, অন্য অসুখ তৈরি করবে। তো এই জন্য এখন আর গাছ খাওয়া হয় না। তো যে ওষুধগুলো বাজারে পাওয়া যায়, এলোপ্যাথিক যে ওষুধগুলো পাওয়া যায়, তাহলে প্রশ্ন হলো যে এই ওষুধগুলো কেন খাবো? কারণ কি? কারণ এই ওষুধগুলো তৈরি হয় একটা উপাদানকে নিয়ে এসে, যেটা তোমার দরকার সেইটাকে তারা এক্সট্র্যাক্ট করে নানা গবেষণার ভেতর দিয়ে যায়, কোনটা মানুষকে খাওয়ানো যাবে, কোনটা খাওয়ানো যাবে না, লং টার্মে ইফেক্ট হবে কি না, খাইলে কোনো ইফেক্ট হবে কি না, সেটা কীভাবে ম্যানেজ করো, পুরো একটা গাইডলাইন ক্রিয়েট হয়। তাহলে তোমরা আমাকে বলো, হার্বাল ওষুধ খাওয়া, সব খেয়ে 12টা বাজাবা, নাকি এটা খাওয়া এলোপ্যাথিক? ওকে, তো আমি এখানে বলে রাখি, আমার ফ্যামিলিতে একজন হার্বাল ওষুধ খেয়ে কিডনি ড্যামেজ হয়ে, মানে ব্যাক পেইনের কথা বলে হার্বাল ওষুধ নিয়ে এসছে। যখন দেখ হার্বাল ওষুধ খেলে ব্যাক পেইন ভালো হয়ে যাচ্ছে, সে করছে কি, অনেক বোতল নিয়ে আসছে, খাইছে, কিছুদিন পর কিডনি ড্যামেজ হয়ে গেছে। সো কোটি কোটি টাকা খরচ হয়েছে তার জীবনের শেষ মোমেন্টে চিকিৎসা করতে, জমিও বিক্রি করা লাগছে, নিজস্ব বাড়ি বিক্রি করতে হয়েছে। সো আমি কখনোই তোমাকে সবসময় বলবো যে এই কাজগুলো কখনো করবো না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আর আজ থেকেই ব্যবহার করা শুরু করে দাও তোমাদের হচ্ছে তালাশকে। ওকে, কই গেল? তোমরা তালাশের ব্যবহার এখন থেকেই করবা। আমি নগ্নবীজি আপলোড দেওয়ার ব্যবস্থা করতেছি, আমরা তো এডিশনের উপরেই আছি এখন, খুব বেশি ব্যবহার করবা। অন্যরা কি করতেছে না করতেছে না, এটাকে ব্যবহার করো টাইম সেভ করার জন্য। ওকে, থ্যাংক ইউ সবাইকে, নোটগুলো আমি দিয়ে দিব। আল্লাহ হাফিজ।